বলা আছে অবশ্য, বাট এই ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে, ওই বিজনেস যদি কন্টিনিউ করে তাহলে আগের বিজনেস যে ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স লস ছিল সেটা ভবিষ্যতেও করা যাবে। কিন্তু বিজনেস যদি চেঞ্জ হয়ে যায় ড্রাস্টিকলি এবং সেম কোম্পানিও থাকে, তখন কিন্তু ট্যাক্স অথরিটি একটা প্রশ্ন করতে পারে। আর 6 বছরের একটা আছে, আপনাদেরকে যে এক্সাম্পলটা আমি দেখে দিয়েছি আজকে গত ক্লাসেও ডিসকাস করা হয়েছিল, আমি এখন আবার একটু স্ক্রিনে নিয়ে আসে ডিসকাস করব। এইখানে জিনিস বলা আছে, দেখেন যে দুই ধরনের লস হয়। এই যে ক্যারি ফরওয়ার্ড বিজনেস লস দুই কারণে হয়। একটা হয় ডেপ্রিসিয়েশন চার্জের কারণে, আরেকটা হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জের কারণে, আরেকটা হচ্ছে নর্মাল ট্রেডিং টাইপ লস। সো ট্রেডিং টাইপ লস যেটা, সেটা 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আর ডেপ্রিসিয়েশনের জন্য যদি হবে, সো সেটাকে আনলিমিটেড টাইম, যেটাকে আমরা বলি আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন, এটা আনলিমিটেড টাইম ক্যারি করা যাবে। এইটার কোনো সীমাবদ্ধতা নাই সঙ্গে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা, দেখা যাচ্ছে তো না স্ক্রিনে? জি স্যার। দেখেন এইখানে এই কম্পিউটেশন, এখানে কোম্পানি নেট প্রফিট ছিল, আর একটু বড় করে দেই স্ক্রিনটা। কোম্পানির 24 লক্ষ টাকা ছিল প্রফিট, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করার পরে তার আলটিমেটলি প্রফিট বিজনেস ইনকাম এসে দাঁড়ালো 53 লক্ষ টাকা, এবং এটা হচ্ছে হাউস প্রপার্টি ইনকাম ছাড়া। ওকে, সো যেহেতু হাউস প্রপার্টি ইনকামের সাথে বিজনেস ইনকাম সেট অফ করা যাবে না, এই জন্য এটাকে আলাদা রাখা হয়েছে। সো এই যে 53 লাখ টাকা আসলো তার এই বছরের ইনকাম, এটার সাথে তার ক্যারি ফরওয়ার্ড লস আছে বা আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন আছে। এইটা অ্যাডজাস্ট করার কারণে তার আর বিজনেস ইনকাম থেকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ তার লস হয়ে গেছে। 53 লক্ষ টাকা এই বছরে তার ইনকাম হয়েছে, কিন্তু আগের বছরগুলো তার ক্যারি ফরওয়ার্ড লস হচ্ছে 6,46 লক্ষ টাকা। সো এই 6,46 লক্ষ টাকা যদি আমি অ্যাটাচমেন্ট ইতে যাই, দেখেন তখন আপনি দেখবেন বিজনেস লস এন্ড আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন। সেই জন্য আমরা কিন্তু এই আলাদা আলাদা করে দেখেছি। দেখেন বিজনেস লস ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সেকশন 38। অনেক সময় অনেকে এই প্রশ্ন করে যে আপনার ডেপ্রিসিয়েশন যে ক্যারি ফরওয়ার্ড করা যাবে আনলিমিটেড টাইম, এটা কোথায় পেলেন আপনি? এইটা আমি পেয়েছি 42(6) এ। সেকশন 42 তে যদি আপনি যান, সেকশন 42 এর সাবসেকশন 6 এ, সেকশন 42 টা হচ্ছে কন্ডিশন এন্ড লিমিটেশন অফ ক্যারি ফরওয়ার্ড লসেস। সেখানে কন্ডিশন নাম্বার 6 এ যদি আপনি যান, তাহলে দেখবেন, আপনি যদি এটাকে পড়েন, এটা পড়ে এই জিনিসটাই আপনারা বুঝতে পারবেন যে এখানে ডেপ্রিসিয়েশনটা যতদিন পর্যন্ত না ক্লেম করা হবে ততদিন পর্যন্ত এটা ক্যারি ফরওয়ার্ড হবে। সেই জন্য আচ্ছা, আর সেকশন 42 এর সাবসেকশন 7 এ বলা আছে, where under subsection 6 অর্থাৎ আগের সেকশন depreciation allowance is also to be carried forward, effect shall first be given to the provision of section 38 and 39(2). অর্থাৎ প্রথমে 38 এ যে লসের কথা বলা আছে ওইটাকে আগে সেট অফ করে তারপরে ডেপ্রিসিয়েশনে হাত দিবেন। এটার কারণ কি? কারণ হচ্ছে বিজনেস লস যেটা সেকশন 38 এর আন্ডারে, সেটার একটা লিমিটেড টাইম আছে, আর 6 বছর, না হলে আপনি এটা ল্যাপস করবে। কিন্তু ডেপ্রিসিয়েশনের এরকম কোনো টাইম লিমিট নাই। সেই জন্য আগে আপনি বিজনেস লসের সাথে আপনার লসটাকে ক্যারি ফরওয়ার্ড লসের সাথে অ্যাডজাস্ট করবেন তারপরে। সো এখন এইখানে এসে দেখেন, এই জন্য আমরা দুইটা লসকে আলাদা আলাদা দেখিয়েছি। ওই বছরের লস হয়েছে 26 লাখ প্লাস 86 লাখ টাকা 2012-13-তে। এর মধ্যে 26 লক্ষ টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য, সরি মানে ট্রেডিং লস, আর বাকি 86 লক্ষ টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশনের জন্য।
এইভাবে করে এটা আমি ক্যারি ফরওয়ার্ড করে আমি 6,46,00,000 টাকা পেলাম, যে আমার এখনো ক্যারি ফরওয়ার্ড আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন আছে, যেটা আমি এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে এখন আমার বিজনেস লস নেক্সট ইয়ারে যখন আমি নিয়ে যাব, নেক্সট ইয়ারে আমার বিজনেস লস হবে 5,93,00,000 টাকা। হাউস প্রপার্টি ইনকামটাকে আলাদা করে রাখা হয়েছে, কারণ হাউস প্রপার্টি ইনকাম এটার সাথে আপনি অফসেট করতে পারবেন না। এটা ছিল দুইটার মধ্যে পার্থক্য, যে আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন এবং ক্যারি ফরওয়ার্ড লসেস। আর সেকশন 40 তে আছে ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো ক্যারি ফরওয়ার্ড লস হয় তাহলে সেটাকে ওই ফিউচারে ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সেকশন 39 এ বলা আছে স্পেকুলেশন বিজনেসে যদি কোনো লস হয় তাহলে সেটাকে স্পেকুলেশন বিজনেসের সাথে করতে হবে, তবে সেটাকে 6 বছরের বেশি ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রেও একই জিনিস, ক্যাপিটাল লস যদি কোনো হয় সেটা 6 বছরের বেশি নেওয়া যাবে না। এগ্রিকালচারাল ইনকামের ক্ষেত্রে যদি কোনো ওই বছরে লস হয় তাহলে সেটা যে কোনো হেডের সাথে অফসেট করা যাবে, কিন্তু পরবর্তীতে যদি ওই ইনকামটা না সেট অফ করা যায়, ভবিষ্যতে সেটা সেট অফ করা যাবে এগেইনস্ট এগ্রিকালচারাল ইনকাম, এবং এটাকে 6 বছরের মধ্যে সেট অফ করতে হবে। সো 6 বছর ছিল স্যার। জি স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, ফর এক্সাম্পল প্রোপ্রাইটরশিপ বিজনেস আকবর মোটর এবং আকবর টেইলরিং বিজনেস, এই দুইটার সাথে কি সেট আপ করা যাবে? আচ্ছা জিপি রেট কিন্তু আলাদা স্যার। আচ্ছা, গুড কোশ্চেন। এখন হচ্ছে মনে করেন যে বিজনেস কোন প্রোপাইটার আকবর সাহেবের দুইটা বিজনেস, একটা হচ্ছে টেইলারিং বিজনেস, একটা হচ্ছে মোটর বিজনেস। আচ্ছা, এখন এক বিজনেসের সাথে আরেক বিজনেসের করা যাবে কিনা? ওই বছরে করা যাবে ডেফিনেটলি, কোনো অসুবিধা নেই। ওই বছরে মনে করেন যদি আকবর টেইলার্সে লস হলো, আকবর মোটরসে প্রফিট হলো, তাহলে একটার সাথে আরেকটা ওই বছরে সেট অফ করা যাবে। কিন্তু ক্যারি ফরওয়ার্ড করা যাবে কিনা সেখানে একটু প্রবলেম আছে, কারণ ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে দেখেন সেকশন 37 যদি দেখেন, সেকশন 37 এরকম বিজনেস লস কে আলাদা করা নাই, মানে ওই বিজনেস থেকে হইতে হবে এরকম কিছু বলা নাই। কিন্তু সেকশন 38 এ বলা আছে, সেকশন 38 এ বলা আছে it shall be set off against the income, if any, from the business or profession for which the loss was originally computed, if such business or profession is continued to be carried on by him in the income year. So এখন এইটা ভবিষ্যতে যখন আপনি নিয়ে যাবেন, ভবিষ্যতে যদি এই মনে করেন নেক্সট ইয়ার এসে দেখা গেল যে আপনার প্রথম বছরে তো আকবর কি বলে টেইলার থেকে লস, মোটরস থেকে প্রফিট বা হোয়াট এভার হয়, পরের বছরও যদি উল্টা হয়ে যায় বা পরের বছরও যদি একই জিনিস থাকে, তাহলে কিন্তু আর আপনি ওই প্রফিটেবলের সাথে লসটাকে অফসেট করতে পারবেন না, যদি আমি খুব ন্যারো ইন্টারপ্রিটেশন নেই। কারণ এখানে বলা আছে দি লস ওয়াজ অরিজিনালি কম্পিউটেড। এখন এখানে আপনি একটু জাজমেন্ট হয়তো অ্যাপ্লাই করতে হতে পারে, যে এটা কি ওই যে আমি শুরুতে যেটা বলেছি সেম বিজনেস টেস্ট, কন্টিনিউটি অফ ওনারশিপ টেস্ট। সো এখানে সেম বিজনেস বলতে কি বোঝানো হচ্ছে, তার সোর্সটা বলা নাই, কিন্তু তার বলা আছে দ্য বিজনেস অরিজিনালি কম্পিউটেড। এবং এইখানে একটা বড় পার্থক্য আছে বাংলাদেশের সাথে, বিশেষ করে ওইসিডি কান্ট্রিগুলো যেমন অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা। একটা জিনিস আপনারা যদি ফলো করে থাকেন, আমেরিকার এই যে কি বলে প্রেসিডেন্ট ইলেকশনে গতবার যখন হিলারি ক্লিন্টনের সাথে ডোনাল্ড ট্রাম্পের এরকম আর্গুমেন্ট হচ্ছিল, তখন কিন্তু একটা বড় মানে আলোচনার বিষয় ছিল যে ডোনাল্ড ট্রাম্প তার ট্যাক্স রিটার্নটা পাবলিককে ইয়ে করেনি, পাবলিক ডোমেইনে আনেনি, পাবলিকের সাথে শেয়ার করেনি। পরবর্তীতে বিভিন্ন নিউজ লিকেজে আসলো যে ট্রাম্প গত 7-8 বছরে কোনো ট্যাক্স দেয়নি, এবং দ্যাট ইজ ট্রু।
অথচ ডোনাল্ড ট্রাম্প ইজ এ রিচ ম্যান, তো সে কেন ট্যাক্স দেয়নি? কারণ তার বিভিন্ন বিজনেস ভেঞ্চার ছিল যেখানে লস হয়েছে, এবং এই লস গুলো ক্যারি ফরওয়ার্ড করার কারণে, অন্যান্য বিজনেসের সাথে অফসেট করার কারণে তার যদিও লস হয়েছে কিন্তু সে কোনো ট্যাক্স মানে সরি যদিও অন্য বিজনেসে প্রফিট হয়েছে কিন্তু আগের ক্যাপিটাল লস বা এই ধরনের লস থাকার কারণে সে তাকে আর ট্যাক্স দিতে হয়নি। কারণ ওই দেশগুলোতে আমি শুরুতে যে বলেছি সেম বিজনেস টেস্ট, কন্টিনিউটি অফ ওনারশিপ টেস্ট, দুইটাকেই কনসিডার করা হয়। যেহেতু মালিকানা একই ছিল, মালিকানায় কোনো পরিবর্তন হয়নি, সুতরাং একটা বিজনেসে বা একটা ভেঞ্চারে লস হলেও আরেকটা ভেঞ্চারের প্রফিটের সাথে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। সো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এইটা একটু মানে বেগ পেতে হতে পারে, কারণ আইনে যেহেতু বলা আছে যে লস ওয়াজ অরিজিনালি কম্পিউটেড ইফ সাচ বিজনেস ইজ কন্টিনিউ টু বি ক্যারিড অন বাই হিম ইন দ্য ইনকাম ইয়ার। সো যদি সে কন্টিনিউ না করে ওই বিজনেস তাহলে কি হবে, এটা কিছু বলা নাই। সো যেহেতু কিছু বলা নাই তাহলে একটা প্রশ্ন আসবে যে এটা এখানে সে আর কোনো ট্যাক্সের বেনিফিট মানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের বেনিফিট পাবে না। থ্যাংক ইউ স্যার। সো এই কয়টা ছিল আমার মানে কেউ কিছু বলবেন? মাহফুজ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন ভাই। সোল প্রোপ্রাইটরশিপের ক্ষেত্রে কি এরকম সেম অফসেট করা যাবে কিনা? মানে বুঝলাম না। একক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অফসেটটা হবে কিনা স্যার? হবে তো, ওইটাই তো এই যে আসিফ নাকি যে প্রশ্নটা করলো সে তো সোল প্রোপ্রাইটারের কথাই বললো যে একজন মনে করেন তার একটা টেইলারিং বিজনেস আছে আর একটা মোটর বিজনেস আছে, এটা নিয়ে তো আলোচনা হইলো। ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে ওই বছরে করা যাবে কি, এখন এটাকে পরের বছরে মানে যদি তার মাল্টিপল টাইপের বিজনেস থাকে তাহলে একটা লস আরেকটা বিজনেসের সাথে সেট অফ করা যাবে কিনা এইটা নিয়ে একটু প্রশ্ন আছে। আমাদের আইনে এটা ক্লিয়ারলি বলা নাই। যদি ওই টাইপেরই বিজনেস হয় তাহলে 6 বছর নিয়ে যাওয়া যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বিজনেস ডিফারেন্ট থাকে, যেমন মনে করেন অনেক ট্রেডার আছে, অনেক গ্রুপ কোম্পানি আছে, তাই না? এই যে মেঘনা মনে করেন বা আবুল খায়ের অথবা সিটি গ্রুপ, তাদের তো অনেক কিছু আছে, তেল চিনি ময়দার ব্যবসা আছে, সিমেন্ট আছে, রড আছে, তারপরে কন্ডেন্স মিল্ক আছে। এখন একটার সাথে লস একই কোম্পানির ব্যানারে যদি এটা হয়ে থাকে তাহলে একটা লসের সাথে আরেকটা করতে পারবে কিনা, সেই জন্য কিন্তু দেখা যায় যে এই গ্রুপ অফ কোম্পানিজ এর ক্রিয়েশনটা হয় এটার জন্যই, যে এই ঝামেলাগুলো যেন না থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা এন্টিটি হিসেবে যেন থাকে। ওকে, থ্যাংক ইউ স্যার। সো আপনাদের কাছ থেকে দুইটা প্রশ্ন ছিল, ওইটা আজকে ডিসকাস করলাম। এমনি আমার ইচ্ছা ছিল যে ক্যারি ফরওয়ার্ডটা যেহেতু গত ক্লাসে এই টপিকটা করিনি কিন্তু এক্সাম্পলে ছিল ওইটাকে ডিসকাস করা, সো সেটা হয়ে গেছে। এরপরে গত ক্লাসে আরো কয়েকটা জিনিস আমি বলেছিলাম, রিকনসিলিয়েশন আপনাদের মনে থাকার কথা, ওইটাও পাঠিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে আজকে ইমেইলেই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন স্যার, আপনি এমএলএম সম্পর্কে বলছেন যে এর ইয়ে অনুসারে স্পেকুলেশন বিজনেস হবে কিনা এর ফরম্যাট অনুসারে হবে। আসলে ইউনিপে 2 নামে একটা পজিশন ছিল যেটা ওই টাকা 1 বছরে ডাবল দিচ্ছিল, প্রতি বছর টাকা ডাবল, অথচ ব্যাংকে 6 বছর বা 10 বছর ডাবল হয়। যেখানে ওরা এই বিজনেসটা ইউনিপে 2 এর ক্ষেত্রে এটা কি স্পেকুলেশন বিজনেস হবে কিনা? হতে পারে। আমি সত্যি বলি আমার এই ব্যাপারে আইডিয়াটা একটু কম, মানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এমএলএম বিজনেস আমি আসলে এটার সাথে খুব বেশি মানে ইয়ে না, এটা কোন মডেলে কিভাবে চলে। যেমন আমি কয়েকদিন আগে একটা ওই কি বলে ই কমার্স বিজনেসের একটা বিষয় দেখতে গিয়ে দেখলাম যে ওরা অনেকটা মানে বলা হচ্ছে তারা ওটা কি এমএলএম মডেল করে, বাট মানে তারা যেটা করে যে একটা সাবস্টেন্সিয়াল ডিসকাউন্ট দেয়
কিন্তু আপনি যদি কোনো জিনিস কিনেন 50,000 টাকার জিনিসে তারা আপনাকে 25,000 টাকা এটা দিবে, আপনাকে 50,000 টাকাই দিতে হবে, কিন্তু যেটা করবে তারা আপনাকে 25,000 টাকার ক্রেডিট ভাউচার দিবে, অথবা আপনাকে ক্রেডিট হ্যাঁ সরি ক্যাশব্যাক, এক্স্যাক্টলি ক্যাশব্যাক। সো এই ক্যাশব্যাকটা তারা আপনাকে ট্রু সেন্সে ক্যাশ হিসেবে দিবে, এটা অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডে এসে এটা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। সো তারা একটা ভাউচার দিবে যেটা ভবিষ্যতে তাদেরই প্রোডাক্ট গুলোকে নিতে হবে। সো এখন এই তাদের প্রোডাক্টটা যখন নিতে হলে আপনার চয়েসটাও লিমিটেড হয়ে গেল। এখন তখন নাকি অনেক সময় দেখা যায় যে তারা ওই প্রাইসিং এ এই জিনিসটা করে, যে এই জিনিসটা মনে করেন একটা আমার এই মোবাইল, এটার দাম নর্মালি হচ্ছে 10,000 টাকা, তারা এটার দাম হয়তো ধরলো 13,000 টাকা বা 14,000 টাকা। সো এইভাবে করে তারা একটা বড় অংশ ওই ক্যাশব্যাকেরটা রিকভার করে। এখন এইটা যদি হয় তাহলে এইটা তো এমএলএম না, আমার কাছে মনে হয়েছে এইটা বরং কাস্টমারের সাথে একটা ফ্রড করা হচ্ছে। কাস্টমারকে বলা উচিত, মানে সে যখন বলবে যে দেখো এটা আমরা ক্যাশব্যাক যেটা দিচ্ছি, এই ক্যাশব্যাকটা আমাদের প্রোডাক্টই কিনতে হবে এবং আমাদের সিলেক্টেড প্রোডাক্ট আমাদের সিলেক্টেড প্রাইসেই কিনতে হবে, যেন কাস্টমার ডিসিভ না হয়। না হলে কাস্টমার মনে করবে যে ক্যাশব্যাক মানে তো সে মনে করে যে আমরা যেরকম নর্মালি অনেক সময় ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড পারচেজ করা হলো, তারপরে আমার থেকে ফুল টাকাই কেটে রাখলো ক্রেডিট কার্ডে যে 2500 টাকা, পরবর্তীতে দেখা গেল যে 20% 500 টাকা আমার আবার ক্রেডিট কার্ডে ক্রেডিট হয়ে গেছে, অর্থাৎ আমার থেকে 2,000 টাকাই রাখা হয়েছে। এটা তো ওইরকম না। এখন এইটা আরেকটা যে ডেস্টিনির বিষয়টা আমার খেয়াল নাই, আমি জানি না কিভাবে তারা করতো। যদি এরকম হয়ে থাকে যে 100 টাকা আপনি দিলেন এবং তারা প্রমিস করলো যে আমি 200 টাকা রিটার্ন আপনি পাবেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কি ফর্মে রিটার্নটা পাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে কি ক্যাশ 200 টাকা দিয়ে দিবে, নাকি আপনার ইনট্যাঞ্জিবল কিছু থাকবে 200 টাকা? ইউনিপেটুর ক্ষেত্রে স্যার একটা ক্যাশ দিচ্ছিল, ক্যাশটা ডাবল হচ্ছিল প্রতি ইয়ারে। আমি যেটা স্যার আমার যেটা মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আমার একটা ধারণা যে ওরা যখন ধরেন প্রথম মাসে 5 জন তাদের সদস্য ছিল, পরবর্তী মাসে সেটা বাড়লো জ্যামিতিক হারে, কিন্তু ক্যাশটা দিতে হচ্ছে তাদের গাণিতিক হারে। এইরকম যদি হয়ে থাকে তাহলে একটা সময় দেখা যাবে যে ওরা যে পরিমাণ ক্যাশ দিচ্ছে তারপরে বছর 10 গুণ বা 15 গুণ হারে সদস্য বাড়তেছে, সেক্ষেত্রে হয়তো বা তাদের লাভটা আসতে পারে, মেবি আমার যেটা মনে হয় স্যার। ওকে, তারা যেইভাবে হয়তো করতে চাচ্ছে, মনে করেন প্রথম আপনি একটা দিলেন, আপনাকে বললো যে আপনি 100 টাকা দিলে আমি আপনাকে 100 টাকা পরবর্তীতে 1 বছরে আরো 100 টাকা 200 টাকা পাবেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে এই 10 জন মেম্বার সংগ্রহ করে দিতে হবে। আচ্ছা, সো আপনি 10 জন মেম্বারকে আপনি সংগ্রহ করলেন, তারপরে তাদেরকেও আবার আরো 10 জনকে করতে হবে। সো আপনি যেটা বললেন যে জ্যামিতিক হারে, সো এখন দেখা যাচ্ছে যে আপনি 3 মাসের মধ্যে মনে করেন আপনি করলেন 10 জনকে, তারা করলো আরো 10 জনকে, 100 জন জোগাড় হয়ে গেল 3 মাসে। সো 3 মাসে আপনি যদি তাকে 1,000 টাকা দিয়ে থাকেন বা 1,000 টাকা দিয়ে থাকেন, এখন 100 জনের কারণে এই 3 মাসে তার কাছে হয়ে গেল কত, 1 লক্ষ টাকা, তাই না? আচ্ছা, সো এখন 1 লক্ষ টাকা যখন সে ইনভেস্ট করবে, তখন 1 লক্ষ টাকার উপরে যদি 10% ইন্টারেস্ট আসে, তাহলে আসবে 10,000 টাকা বছরে, রাইট? সো সেই 10,000 টাকা থেকে আপনাকে এবং আপনাদের যারা প্রথমে যারা 10 জন দিচ্ছেন তাদেরকে কিন্তু সে 100% দিয়ে দিতে পারতেছে। এখন তাদেরকে দিয়ে পারতেছে। সমস্যাটা হচ্ছে আপনি যে 10 জনকে সিলেক্ট করলেন তারা এবং আপনি পেয়ে গেলেন, ওরা 10 জন যে আরো 100 জনকে নিয়ে আসছে তাদের এখানে এসে প্রবলেম হবে, কারণ তাদের ক্ষেত্রে ওইভাবে মানে কতটুকু ডিপোজিট পারবে ওইখানে এসে এই জিনিসটা একটা মানে প্রবলেম ক্রিয়েট করবে। এখন হইতে পারে এটা স্পেকুলেটিভ বিজনেস, আবার আসলে যেহেতু এই ব্যাপারে একটু ধারণা কম, আমি আসলে মানে কোনো দিতে পারতেছি না, বাট হইতে পারে এটা স্পেকুলেটিভ বিজনেস, কারণ এখানে তো বিজনেস মডেলটাই দাঁড়াচ্ছে যে আপনি 10 জনকে নিয়ে আসবেন, ওই 10 জন আবার, আচ্ছা এখানে একটা জিনিস আছে, যদি এরকম হয় তারা যদি আপনাকে এই গ্যারান্টির সাথে অনেকগুলো শর্ত জুড়ে দেয় যে আপনি 100% রিটার্ন পাবেন, তবে সাবজেক্ট টু আপনাকে 1 মাসের মধ্যে 10 জন নতুন মেম্বার নিয়ে আসতে হবে, সেই 10 জনকে 1 মাসের মধ্যে আরো 10 জনকে নিয়ে আসতে হবে, তবেই আপনি এইটা পাবেন। যদি এরকম একটা শর্ত থাকে তাহলে কিন্তু এটা
ইন ট্রু সেন্স আর স্পেকুলেটিভ থাকতেছে না, কারণ সে এভাবে বিজনেস মডেল গাণিতিক ভাবে হিসাব করে নিয়ে আসছে। সো এটা আপনাকে বিজনেস নেচারটা দেখতে হবে, সে কিভাবে আপনাকে এই গ্যারান্টিটা দিচ্ছে বা এই অফারটা দিচ্ছে। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। জি বলেন ভাই। আচ্ছা, সেটা হচ্ছে যে ওই সোলি প্রোপ্রাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে অডিট রিপোর্ট স্যার কাদের দেয়া বাধ্যতামূলক, আর হচ্ছে যেমন ছোট ব্যবসা বা বড় ব্যবসা সবার ক্ষেত্রে সোলি প্রোপ্রাইটারশিপ হতে পারে, টার্নওভার অনেক কমও হতে পারে, বেশিও হতে পারে। রাইট। সেই ক্ষেত্রে স্যার কে অডিট রিপোর্ট দেবে আর কে দেবে না, এবং স্যার এটা রেফারেন্সটা আসলে আমরা কোথা থেকে পেতে পারি? ওকে ওকে শিওর। আমি একটু আরেকবার ডাবল চেক করে নিব, বাট সেকশন 35 এ যদি আমি যাই, সেকশন 35 এ বলা আছে যে কোম্পানি যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেওয়া বাধ্যতামূলক কোম্পানির ক্ষেত্রে। কোম্পানির বাইরে যদি হয় তাহলে তার জন্য এটা বাধ্যতামূলক না। আগে ছিল যেটা কোম্পানির সাথে রেজিস্টার্ড ফার্ম, অর্থাৎ কোনো পার্টনারশিপ যদি রেজিস্টার্ড পার্টনারশিপ থাকে তার জন্য এটা বাধ্যতামূলক ছিল। তবে ইন্ডিভিজুয়াল যে সোল প্রোপ্রাইটারশিপের জন্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেওয়াটা বাধ্যতামূলক না। সে রিটার্ন অফ ইনকামের সাথে তার ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন দিতে হবে তাকে। সে কিভাবে ক্যালকুলেট করেছে তার ব্যবসায়িক আয় ব্যয়, এটা তাকে দিতে হবে, কিন্তু এটা অডিটেড হওয়াটা বাধ্যতামূলক না সোল প্রোপ্রাইটারশিপ বা ফার্মের ক্ষেত্রে। এবং স্যার এটা কি শুধুমাত্র যে প্রোপ্রাইটার আছে তার সিগনেচারই কি এনাফ স্যার? এটার জন্য কোন স্পেসিফিক কোন ফরম্যাট মেইনটেইন করতে হবে, নাকি স্যার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেভাবে আছে এই ফরম্যাটটাই? না, ওই ফরম্যাটই এনাফ। এখানে শুধুমাত্র ওই রুলস আছে, রুলসের ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এ লয়ার, এরকম কোন কয়েকটা প্রফেশন যদি হয় তাদের জন্য একটা রুলস বলা আছে। আমি দেখি, আমি লিখে রাখতেছি, পরে আমি রেফারেন্সটা পাঠিয়ে দিব আজকে। স্যার রুলস কোথায়? 8 এ স্যার আছে। আমার এই মুহূর্তে খেয়াল নাই, আমার হাতের কাছে আছে রুলসটা আছে। রুলস 8 আছে স্যার সম্ভবত। হ্যাঁ, ইউ রাইট, রুল 8। রুল 8 হচ্ছে মেইনটেনেন্স অফ অ্যাকাউন্টস বাই ডক্টরস, লিগ্যাল প্র্যাকটিশনার্স, ইটিসি। আর 8A হচ্ছে মেইনটেনেন্স অফ অ্যাকাউন্ট ইন এ ব্যাংক বাই দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি। ওই যে একটা হাউস প্রপার্টি ইনকামের ক্ষেত্রে একটা কিছুদিন আগে, কয়েক বছর আগে আসছিল না, যে কত টাকার বেশি যদি মান্থলি হয় তাহলে তাকে আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। সো ওইটার পরিপ্রেক্ষিতে 8A আসছিল। আর 8 হচ্ছে ওখানে স্যার মান্থলি হাউস প্রপার্টি থেকে যদি মান্থলি 25,000 টাকা আর্নিং আসে তাহলে স্যার ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে। রাইট। সো এখানে এই যে 8 এ বলা আছে, সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সাব রুল 6 and 7, accounts shall be maintained by medical practitioner whether known as doctor, surgeon, physician, dentist, যেই নামেই থাকুক না কেন। তারপরে or by any other who do not, and by legal practitioners including income tax practitioners। এই যে আপনারা যারা আইটিপি আছেন, আপনাদের অ্যাকাউন্টেন্ট, অডিটর, আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ার্স ইন দ্য ফলোইং ফর্ম। সো এখানে ওই ফর্ম গুলো দেওয়া আছে। সো যদি সোল প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপ যদি এই স্পেসিফাইড বিজনেস হয় তাহলে এখানে যে এই ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাট, অর্থাৎ একটা হচ্ছে ক্যাশ রেজিস্টারের ফরম্যাট, একটা হচ্ছে কেস রেজিস্টারের ফরম্যাট, অর্থাৎ আপনি কতগুলো কেস হ্যান্ডেল করেছেন, আরেকটা হচ্ছে পেমেন্ট বুক, আপনি পেমেন্ট কতটুকু করেছেন, তারপরে একটা ফর্ম সি হচ্ছে রিসিভ বুক। এইগুলো আপনার রাখতে হবে। এবং ওইটার সাথে রুলসে আরো কিছু জিনিস বলা আছে যে নাথিং কন্টেইনড। আচ্ছা হ্যাঁ, আরেকটা হচ্ছে নাথিং কন্টেইনড ইন দিস রুল শ্যাল বি কনস্ট্রাক্ট অ্যাজ প্রিভেন্টিং অ্যান এসএসসি ফ্রম মেইনটেইনিং এনি অ্যাকাউন্টস ইন এডিশন টু দোজ স্পেসিফাইড ইন সাব রুল 1 or adding such further columns that they deemed fit। সো এখানে এর বাইরে আমার জানা মতে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ব্যাপারে আরেকটু আমি একটু এখনই দেখে নেই, 2 মিনিট একটু অপেক্ষা করেন। বাট
আমার মনে পড়ে যে এই ইয়ে ছাড়া, কোম্পানি ছাড়া আর কারোর জন্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেওয়াটা বাধ্যতামূলক না। এবং নর্মালি এই ধরনের যারা প্র্যাকটিশনার না, যেমন ডক্টর, লয়ার, অ্যাকাউন্টেন্ট, তাদের ক্ষেত্রে আপনি নর্মাল যেরকম ট্রেডিং অ্যাকাউন্টস এর ফরম্যাট থাকে সেই ট্রেডিং অ্যাকাউন্টের ফরম্যাটই করবেন। কারণ আরেকটা জিনিস হচ্ছে এই ধরনের যারা সার্ভিস ওরিয়েন্টেড, ইভেন আমি মনে করি আর্কিটেক্ট যারা, আর্কিটেক্টও কিন্তু অনেকটা এই প্রফেশনালদের যেই ফরম্যাট সেটাই ফলো করবে, কারণ এগুলো হচ্ছে সব কেস বাই, মানে আপনার কয়টা ক্লায়েন্ট আছে তার বেসিসে হয়। এবং সেই জন্য এখানে মেইনলি তিনটা ইনফরমেশনের কথা বলা আছে, আপনার ক্যাশ রিসিট কত, আপনার ক্যাশ পেমেন্ট কত, এবং আপনার কেস কয়টা আপনি কেস বা ক্লায়েন্ট হ্যান্ডেল করেছেন ওই ইনফরমেশন। কিন্তু আপনার যদি ট্রেডিং বিজনেস থাকে তাহলে আপনাকে ট্রেডিং অ্যাকাউন্ট দিতে হবে, আপনারা সারা বছরে কত টাকা পারচেস করেছেন, কত টাকা সেল করেছেন, কত টাকা স্যালারি দিয়েছেন, কত টাকা রেন্ট দিয়েছেন, কত টাকা বিভিন্ন কমিউনিকেশন ট্রাভেলিং খাতে খরচ করেছেন, ওইটার বেসিস আপনাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট দিতে হবে। সো ইন এ নাটশেল আমার জানা মতে অডিটেড অ্যাকাউন্টসটা শুধুমাত্র কোম্পানির জন্যই বাধ্যতামূলক। সো এই ক্ষেত্রে সোল প্রোপ্রাইটার ট্রেডার যদি নিজেও সাইন করে দেয় এটা আইনত গ্রহণযোগ্য হবে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা প্রশ্ন করি স্যার। জি বলেন ভাই। স্যার সেম বিজনেসের ক্ষেত্রে জিপি রেশিও মানে কাছাকাছি বা একই ধরনের থাকবে এরকম কোন স্যার বিবেচনার বিষয় আছে কিনা? যেমন আমরা যখন অডিটে বলে যে আপনার জিপি রেশিও তো কম কেন, এটা তো অন্য সেম কোম্পানি অন্যখানে জিপি রেশিও তারা এত রাখছে, বা তাহলে এরকম স্যার কোনো আপত্তি দিয়ে বা তারা আমার জিপি রেশিও কম কিন্তু মার্কেটে অন্য একটার উদাহরণ দিয়ে এইভাবে জিপি রেশিও বাড়ায় দিয়ে স্যার আমার ট্যাক্স ইয়ে করতে পারে কিনা? পারেন না, কমপ্লিটলি ইলিগাল। এইটা কমপ্লিটলি ইলিগাল। আমি আপনাকে একটু বলি, একটা স্ক্রিন শেয়ারে নিয়ে আসতেছি একটা জিনিস। দেখেন আপনার লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আমি, এই যে স্ক্রিনে আছে তো না, এটা দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। দেখেন একটা বিজনেস 2019 সালে তার 3 লক্ষ টাকা বিক্রি ছিল, 1,95,000 টাকা খরচ ছিল, 1,05,000 হচ্ছে তার গ্রস প্রফিট, 35% তার জিপি রেশিও। ঠিক আছে, 2020-এ এসে তার 2 লক্ষ টাকা প্রফিট নেমে গেল, সেলস নেমে গেল, তার কস্ট অফ সেলস 1,70,000, তার প্রফিট নেমে গেল 30,000 টাকা। এখন স্বাভাবিকভাবেই ট্যাক্স অথরিটি প্রশ্ন করতে পারে, আপনার সেলস কমলো 1/3, আমি মেনে নিলাম 3 লাখ টাকা থেকে 2 লাখ টাকা আপনার সেলস কমলো, কিন্তু আপনার জিপি 70% কিভাবে কমলো, 1,05,000 থেকে 30,000 টাকা? এটা কি স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসতে পারে, পারে না? এনাম ভাই কি বলেন? জি স্যার, এইভাবেও আসতে পারে, আবার অনেক সময় অন্য বিজনেসে দিয়েও দেখায়। জি আরে আমার ভাই, এইটাই এত আপনি পেঁচায়েন না, এইটাকেই এখানে হ্যাঁ এইটাই সিম্পল থাকেন, লাইফ ইজ সিম্পল। আচ্ছা, জি। সো সবাই আপনার সবার মানে এনাম সাহেব যেহেতু প্রশ্ন করছে আমি নাম ই করে পাঠাই, আপনাদের সবার অবগতির জন্য বলতেছি। দেখেন যে কারো মনে এই প্রশ্ন আসবে যে ভাই আপনি কিছু একটা করতেছেন, কারণ আপনার সেলস ঠিক আছে 3 লাখ থেকে 2 লাখ কমলো, মানে 1/3 কমলো, আমি মনে করি তা আপনার প্রফিটও কমবে 1/3, অর্থাৎ 1,05,000 থেকে বড় জোর 60,000 টাকায় নামবে। 30,000 টাকায় কিভাবে আসলো, 71% কিভাবে কমলো? আর আপনার জিপি রেশিও গত বছর ছিল 35%, এইবার হয়ে গেল 15%, এত ফ্ল্যাকচুয়েট কেন করলো? এই প্রশ্ন কারো মনে আসা স্বাভাবিক। এখন দেখা গেল যে আপনার এই যে কস্ট অফ সেলস যে 1,70,000 আছে সেটার ব্রেকআপ হচ্ছে এই, এই 1,70,000-এর মধ্যে আপনার স্যালারি এক্সপেন্স আছে, এটা ফিক্সড 1,20,000, গতবারও ছিল 10,000 টাকা করে পার মান্থ, এইবারও 10,000 টাকা করে পার মান্থ, কারণ এমপ্লয়ি নাম্বার কোনো চেঞ্জ হয়নি আপনার। আর আপনার কস্ট অফ ম্যাটেরিয়াল সেটা অবশ্যই কমছে, কারণ আপনার 3 লক্ষ টাকা
যখন সেলস ছিল তখন আপনার ৭৫,০০০ টাকা খরচ হয়েছে, যখন ২ লক্ষ টাকা হয়েছে তখন সেটা কমে গেছে। অর্থাৎ আপনি যদি এই রেশিওটা দেখেন, গতবার আপনার কস্ট অফ এই ৭৫,০০০ কে যদি আমি ৩ লাখ টাকা দিয়ে ভাগ দেই তাহলে কত দাঁড়াচ্ছে? এই যে 25% এখানে বলাই আছে, দেখেন গতবার ৩ লক্ষ টাকা রেভিনিউ এর এগেইনস্টে আপনার ৭৫,০০০ টাকা কস্ট অফ সেলস ছিল, অর্থাৎ 25%। এইবারও কিন্তু একই, এই যে ২ লক্ষ টাকার এগেইনস্টে আপনার ৫০,০০০ টাকা কস্ট অফ ম্যাটেরিয়াল। আপনারা ফলো করতেছেন আমাকে? দেখেন এই যে ইয়েলো হাইলাইট করলাম। জি স্যার। সো এইখানে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, রাইট? এখানে 25% আছে, কিন্তু আপনার জিপি রেশিও এত ড্রাস্টিকলি ফল কেন করলো? বিকজ অফ ইউর ফিক্সড কস্ট। আপনার স্যালারি এক্সপেন্স ১,২০,০০০ টাকা। এটা আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। এখন একই জিনিস আপনি নিয়ে আসেন দুইটা কোম্পানি। এটা মনে করেন এখানে তো আমি উদাহরণ দিলাম, এখন এটা হলো কোম্পানি এ হ্যাঁ, এটা আর কোম্পানি এটা হচ্ছে কোম্পানি বি। বি। হ্যাঁ, তাহলেই তো একই জিনিস হবে। দেখেন আপনার ওরা একই মনে করেন গার্মেন্টস এর কাজ করে, ঠিক আছে? এখন গার্মেন্টস এর কাপড় কিনে নিয়ে আসে নবাবপুর থেকে, ইসলামপুর থেকে, এনে আপনারা এই স্টিচিং করে বিক্রি করতেছে দুইজনই। এখন দুইজনই বাচ্চাদের শার্ট বানাইতেছে, একই প্রোডাক্ট। তার যেহেতু ভলিউম বেশি হইতেছে, বিক্রি বেশি হইতেছে, তারও এখানে 10 জন খাটতেছে, ১,২০,০০০ দিতেছে, আপনার এখানেও ১,২০,০০০ দিতেছেন, কিন্তু আপনার প্রোডাকশন ভলিউমটা কম, কারণ ইকোনমি অফ স্কেলের জন্য। আপনার জিপি রেশিও 15%, তার জিপি রেশিও 35%। এটা তো হইতেই পারে, কারণ সবসময় খরচের দুইটা এলিমেন্ট থাকে, আপনারা একটু ভালো করে নোট করে রাখেন। এটা যদিও অ্যাকাউন্টিং এর এরিয়া, বাট ট্যাক্স অডিটে অত্যন্ত রিলেভেন্ট। একটাকে বলা হয় ফিক্সড কস্ট, আর একটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট অনেক সময় দেখা যায় যে সমান রেশিও থাকে, সরি মানে ফিক্সড কস্ট একটা সার্টেন অ্যামাউন্ট সবাইকেই করতে হয়। যেমন মনে করেন আপনি এবং আপনার বন্ধু দুইজন, এনাম সাহেব আর ওই যে আরেকজন আছেন না, আজকে কথা বলতেছেন না, নজরুল সাহেব না? হ্যাঁ। আচ্ছা, সো মনে করেন আপনারা দুইজন একই একটা ব্যবসা শুরু করলেন, ঠিক আছে? পাশাপাশি দুইটা দোকান নিলেন, দোকানে একই রকমের ডেকোরেশন সবকিছু করলেন, 5 জন এমপ্লয়ি বসায় রাখলেন। এখন একজনের এখানে যেহেতু আগে আরেক জায়গায় তার দোকান ছিল, অথবা মনে করেন পুরনো ব্যবসায়ী, তার এখানে অনেক কাস্টমার আসতেছে, অন এভারেজ ডেইলি 100 কাস্টমার আসতেছে। আরেকজনের এখানে কাস্টমার আসতেছে 25 জন। সো খরচ কিন্তু দুইজনেরই সমান, তাই না? দুইজন, কিন্তু একজনের প্রফিট অনেক বেশি, দুজনের সমান। একজনের প্রফিট অনেক বেশি হবে, আরেকজনের প্রফিট অনেক কম হবে। সো ইকোনমি অফ স্কেল বলে একটা কথা আছে। একজনের একই প্রোডাক্টে যে একজনের জিপি রেশিও আরেকজনের থেকে ডিফারেন্ট হবে, হইতেই পারে। সে যেমন মনে করেন ওই যে বললাম ফিক্সড কস্ট, একজন লোককে তো আপনার বেতন দিতে হবে মাসে 25,০০০ টাকা। এখন সে যদি মনে করেন 25টা কোনো জিনিস তৈরি করে, তাহলে পার ইউনিট কস্ট দাঁড়াবে 1,০০০ টাকা, তাই না? আর সে যদি 5টা জিনিস তৈরি করে, তাহলে পার ইউনিট কস্ট কত দাঁড়াবে? এনাম সাহেব, একজন এমপ্লয়ি ওয়ার্কারকে আপনি 25,০০০ টাকা বেতন দিতেছে। জি স্যার। এখন সে সারা মাসে 25টা কোনো আইটেম প্রোডাকশন করতেছে, পার ইউনিটের জন্য কত খরচ হইতেছে আপনার? ১,০০০ টাকা স্যার। আর ওই লোকটাই কোনো কারণে কোভিড এর জন্য আপনার ব্যবসা মন্দা, আপনার প্রোডাকশনের চাহিদা নাই, 5টা বানাচ্ছে মাসে। এখন আপনার পার ইউনিটের কস্ট কত হচ্ছে? ৫,০০০ টাকা। 5,০০০ টাকা, ৫,০০০। রাইট? সো এইটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনার মানে ইউটিলাইজেশন কিরকম হচ্ছে ফ্যাসিলিটি, কি ব্যাপার হচ্ছে, হ্যাঁ। আপনার ইকোনমি অফ স্কেল কেমন, এই জিনিসগুলো। এই জন্যই আমার মানে আমি অলওয়েজ যেটা বলি যে হ্যাঁ, ট্যাক্স অথরিটিরও যথেষ্ট গাফলতি আছে। টু বি অনেস্ট উইথ ইউ, আমারও নিজের অনেক সময় ক্লায়েন্টে এরকম আমি এই জন্য খুব কম, মানে বেশিরভাগই সব যে হাইকোর্টে আটকায় যেহেতু, আর খুব বেশি আমারও ট্যাক্স অথরিটির কাজের সাথে ডিল করতে হয় না। মানে ডিল কি, এই অ্যাসেসমেন্ট এখন আমার জুনিয়র যে সাইন করে আসে, কারণ দেখা যায় যে যতই বুঝান ওনার একটা যে ইয়ে থাকে ওইটার মধ্যেই থাকে। সো আপনারা যারা এরকম ট্যাক্স প্যাক করেন, তাদেরকে আপনার ব্যবসা বুঝাও ভেরি ইম্পর্টেন্ট।
যে যে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতেছেন তারা আসলে ঠিক মতো এই মানে ইনফরমেশনটা আপনি জানেন কিনা। সো আমি যে এক্সাম্পলটা দিলাম যে একই কোম্পানি বা একই নেচারের দুইটা কোম্পানি, তাদের যদি ফিক্সড কস্ট সমান থাকে, কারণ ফিক্সড কস্ট সবাইকেই করতে হবে তাই না, মিনিমাম নাম্বার অফ এমপ্লয়ি রাখতে হবে, মিনিমাম একটা প্রোডাকশন সেট আপ করতে হবে। সো যার ভেরিয়েবল কস্টটা কম বেশি হবে ওইটার বেসিসে আপনার প্রফিটেবিলিটিটাও চেঞ্জ হয়ে যাবে, সরি ভেরিয়েবল পারফরমেন্সের কারণে। সো এইটা কখনোই সঙ্গত না একটা কোম্পানি জিপি রেশিওর সাথে আরেকটা কোম্পানি জিপি রেশিওর তুলনামূলক তুলনা করা। হ্যাঁ, অনেক সময় একই লেভেলের অপারেশন যদি থাকে, একই লেভেলের প্রোডাক্ট থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটা না হয় তাহলে এটা হবে না। যেমন সিমেন্ট, আপনি সিমেন্টে যদি দেখেন বাংলাদেশে, বা ওষুধ একদম টিপিক্যাল এক্সাম্পল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, বাংলাদেশের টপ 10টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমার মনে হয় 75% অফ মার্কেট শেয়ার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের তাদের দখলে আছে। আপনি যদি দেখেন স্কোয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, এসকেএফ, রেনাটা, তারপরে ইউনিমেড, এরকম যারা মানে 8-10টা, তাদের হাতেই কিন্তু বাল্ক অফ দ্য মার্কেট শেয়ার। এখন তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ মনে করে যদি থাকে, স্কোয়ারের একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, সে তাকে আপনি 50,000 টাকা বেতন দিচ্ছেন, কিন্তু সে মাসে 10 লক্ষ টাকার অর্ডার নিয়ে আসতে পারতেছে। অন্যদিকে আরেকটা নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনি করলেন, হ্যাঁ, নিউ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওর এমপ্লয়িকে আপনি 50,000 টাকা হয়তো দিবেন না, আপনি 40,000 দিবেন, 35,000 দিবেন, কিন্তু 10,000 টাকা তো আর দিবেন না। 10,000 টাকা কি আপনি পাবেন সেলস রেপ, যে ডাক্তারের সাথে কথা বলতে পারবে, যে ডাক্তারের চেম্বারে ঢুকে আপনার প্রোডাক্টটা তাকে বুঝাইতে পারবে? পাবেন না। সো আপনি স্কোয়ার 50,000 দিচ্ছে, ইনসেপ্টা 50,000 দিচ্ছে, আপনাকে 30,000 দিতেই হবে। এখন স্কোয়ারের সেই লোক 50,000 টাকা যাকে দিচ্ছে, সে 10 লক্ষ টাকার সেলস আনতেছে। আপনি যাকে 30,000 টাকা দিচ্ছেন, সে বেচারা তো 50,000 টাকা সেলস আনতেই গলদঘর্ম হতে হচ্ছে তাকে। সো এটা অলওয়েজ বিজনেস নেচার, কম্পিটিটিভ ফোর্স, এইগুলো প্রোডাকশন ইউটিলাইজেশন, এইগুলোর উপর ডিপেন্ড করে। কোনো একটা মানে আমরা যেটাকে বলি ওয়ান সাইজ ফিট ফর অল আসলে হবে না। ক্লিয়ার আপনার প্রশ্ন? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার আরেকটা হচ্ছে স্যার, কোন একটা বিজনেস মানে 5 বছর 6 বছর 10 বছর ধরে প্রতিষ্ঠার পরের থেকেই শুধু লস 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 দিয়ে আসতেছে, কিন্তু সেই প্রতিষ্ঠানেরই প্রোডাক্ট আরেকটা প্রতিষ্ঠান আমরা র ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করে ওইটা লাভ করতেছি। এখন তাদের একটা প্রশ্ন হচ্ছে, এটা আপনার কন্টিনিউয়াস লস, তাহলে আপনার এটা চালান কেন? কিন্তু আমি এটা না চালালে তো আমার অন্য বিজনেসটার ওইভাবে লাভের ইয়ে করতে পারবো না। আমাকে দেখতে হবে যে এটা লস দিয়ে চালাইলেও যদি অন্যটায়, যেমন আপনি বোর্ড যদি জুডিস্টিকের যে বোর্ডে আসলেও লস, কিন্তু আমি এটা দিয়েই যখন মেলামাইন বোর্ড বানাই, কারণ মেলামাইন প্রচুর পরিমাণে ফার্নিচার ইউজ হয়, আমার ওইটাই লাভ, তাহলে আমি এই লস কন্টিনিউ করে যাব। কারণ হচ্ছে এটা না বানাইলে আমি মেলামাইন বোর্ড বানাইতে পারবো না। এখন আমাকে যদি জোর করে ধরে এই জুডিস্টিক বোর্ডে মনে করেন স্যার যে এটা এত বছর চালান কেন, লস ছিল, এইভাবে বললে যদি আটকানো হয়, তাহলে তো এটা আসলে এটা হচ্ছে মানে আমি কি বলবো, এই স্টুপিড বলা তো ঠিক না রেগুলেটরদের, মানে সবাই না, এই যে এই ধরনের কথা যারা বলে, এটা হচ্ছে ল্যাক অফ বিজনেস নলেজ। তাদের এই বিজনেস আন্ডারস্ট্যান্ডিংটা না থাকার কারণে। সেই জন্যই দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম, 2-3 বার বলেছি যে বাংলাদেশে এই কনসেপ্টটা নাই, বাট OECD কান্ট্রি, যারা ডেভেলপ কান্ট্রি, তাদের ট্যাক্স আইনে এই গ্রুপ কনসলিডেশন কনসেপ্ট আছে, যে গ্রুপ হিসেবে আপনি ট্যাক্স দিবেন। যেমন আমেরিকায় যে কিছুক্ষণ আগে বললাম, ডোনাল্ড ট্রাম্প কোনো ট্যাক্স দেয় না। কারণ কি? কারণ তার হোটেল বিজনেস আছে, তার গলফ কোর্স আছে, তার বিভিন্ন এই যে টিভি শো বিজনেস আছে। সো দেখা যাচ্ছে যে হোটেল বিজনেসে সে লস করেছে, 4-5টা হোটেল, রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেটে মনে করছে একটা রিয়েল এস্টেট প্রজেক্ট করে হিউজ লস করছে, $700-800 বিলিয়ন। এখন এই লসটা তার 7-8 বছর ধরে চলবে, কিন্তু অন্য প্রজেক্টে তার প্রফিট হচ্ছে।
সো এখানে ওই দেশে গুলোতে যেটা বলা হয় যে ঠিক আছে তুমি গ্রুপ কনসলিডেশন কনসেপ্টে আসো, ডোনাল্ড ট্রাম্প অথবা মানে এবিসি কোম্পানি তারা ওই এনবিআর এর সাথে একটা চুক্তি করবে যে আমি তো ব্যবসা, ওই যে আপনি যেটা বললেন এক্স্যাক্টলি এই রিজনে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার একটা মার্কেট প্রেজেন্সের জন্য আমার মানে লোকজন আমাকে চিনে এমন একটা বিজনেসে থাকতে হবে। আমি আপনাকে আমাদের এক্সাম্পল বলি, এই যে বাংলাদেশে যে অডিট ফার্ম গুলো আছে বা গ্লোবালি এই যে আমরা বিগ ফোর বলি, হ্যাঁ বিগ ফোর যে কেপিএমজি, তারপরে আর্নেস্ট ইয়াং, ডেলয়েট, প্রাইস ওয়াটারহাউস কুপার্স, এদের যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড প্রফিট অ্যান্ড লস দেখেন, অডিট থেকে এদের রেভিনিউ হয় 25%-এর বেশি না, কিন্তু কনসালটেন্সি, অ্যাডভাইজারি, ট্যাক্স অ্যাডভাইজারি এগুলো থেকে রেভিনিউ হয় 75%। কিন্তু তারা অডিট প্র্যাকটিসটাকে কেন ধরে রাখছে? কারণ অডিট প্র্যাকটিসের জন্যই তাকে লোকজন চিনে। সো সিমিলারলি আপনার কোনো প্রোডাক্ট, আইকনিক একটা প্রোডাক্টের জন্য আপনি লস দিয়ে দিবেন কারণ এই প্রোডাক্টটা মানুষ চিনে। এই প্রোডাক্টটাকে বা এই গুডউইলটাকে আপনি ইউটিলাইজ করে আপনার ফার্দার বিজনেস এক্সপেনশন করতেছেন, অন্যদিকে যাইতেছেন। সো এইটা এই জন্যই এই মানে গ্রুপ কনসলিডেশন কনসেপ্ট আসছে যে আমি অ্যাজ এ গ্রুপ আমাকে অ্যাসেস করো তুমি। আমাদের দেশে আনফরচুনেটলি এর আগে যে আজকে সন্ধ্যায় যে আলোচনাটা করতেছিলাম যে বিজনেস লসের ক্ষেত্রেও খুব ন্যারো ভিশন হচ্ছে সেম বিজনেস টেস্ট, ওনারশিপ অফ বিজনেস টেস্টটাকে আসলে আইনে ওইভাবে আনা হয়নি। সো সেরকম এখানে গ্রুপ কনসলিডেশনও না থাকার কারণে এই প্রশ্নগুলো আসতেই পারে। সো এই ক্ষেত্রে আমি মনে করি আপনাকে যে জিনিসটা দেখাইতে হবে তাদেরকে, ট্যাক্স অথরিটিকে, যেটা মানে আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে যে হ্যাঁ আমার এই বিজনেসটা লস করতেছে, তার কারণ হচ্ছে আমি এইখানে মনে করেন এইটার যে র ম্যাটেরিয়ালটা আমি আমার সেকেন্ড লেভেল অফ প্রোডাকশনে যখন ইউজ করতেছি তখন আমার ভ্যালু এডিশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর আমি ডাইরেক্ট যখন মার্কেটে বিক্রি করতেছি তখন আমি লোয়ার কস্টে করতেছি, কারণ মার্কেটের নেচারই হচ্ছে এটা যে অন্যরাও এটার মধ্যে ভ্যালু এডিশন করে বিক্রি করবে। আরেকটা অনেক সময় এটা আপনাকে কনসিডার করতে হবে যে আপনার প্রাইসিংটা তাহলে আপনি ঠিক মতো রিকভার করতে পারতেছেন কিনা, আপনার আরেকটা বিজনেসে মার্জিনটা এত অ্যাড কেন করতেছেন আপনি। মানে যদিও আমাদের দেশে ডোমেস্টিক ট্রান্সফার প্রাইসিং নাই, ইন্ডিয়াতে ছিল 2 বছর আগে পর্যন্ত, ওটাকে উইথড্র করে দেওয়া হয়েছে, যে ডোমেস্টিক ট্রান্সফার প্রাইসিং অর্থাৎ এক কোম্পানি যখন মানে একই গ্রুপের এক কোম্পানি যখন আরেক কোম্পানির তখন যেন মানে কোম্পানিগুলো স্ট্যান্ড অ্যালোন বেসিসে আর্মস লেংথ ট্রানজাকশনটা করে। সো আপনাকে এই জিনিসটাও দেখতে হবে যে আপনি যেই আপনার সিস্টার কোম্পানির কাছে জিনিসগুলো বিক্রি করছেন র ম্যাটেরিয়াল হিসেবে, সেটাকে আপনি প্রপার রেটে প্রাইসিংটা করছেন কিনা। ঠিক আছে? বুঝতে পারছি। মানে আপনি এখনো পুরো সন্তুষ্ট না, কিন্তু আমি আপনাকে সন্তুষ্ট করা সম্ভব না আমার পক্ষে, কারণ এটা তো ট্যাক্স অথরিটির কাজ, আমার কাজ না। আমাদের হয় এইটা একটা প্রবলেম তো আছে, মানে এই যে আমরা যতই বলি ইজ অফ ডুইং আর বিজনেস, এর চেয়েও জটিলতা আছে, ভ্যাটে বেশি। ভ্যাট হচ্ছে র ম্যাটেরিয়ালকে আইসে, র ম্যাটেরিয়ালকে দেখে কি পরিমাণ আপনার লাগবে আর কি পরিমাণ মজুদ আছে এটার উপর নির্ভর করে বলতেছে যে আপনি এত র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতেছেন কিন্তু মজুদ আছে আপনার এই পরিমাণ, আপনার একটা কনজাম্পশনে পার পিসে কনজাম্পশন এত, তাহলে এই অতিরিক্ত র ম্যাটেরিয়াল নিশ্চয়ই আপনি অতিরিক্ত প্রোডাকশন করে যেটা দিয়ে আপনি বিক্রি করছেন। এটা একবারে মানে অহরহ আমাদের উপর এরকম, এমনকি এটা মানে ওই যে লার্জ ওই যে ট্যাক্স পেয়ারের যে বা ইয়ে থেকে এইভাবে ধরে ফেলে তারা আসে না। তাহলে এক্ষেত্রে আমাকে একটু বুঝান যে মানে তাহলে কি তাদের ক্যালকুলেশন বেসিসটা ঠিক না, নাকি আপনার হিউজ ওয়েস্টেজ হচ্ছে? না স্যার, এখানে একটা ব্যাপার আছে। আপনি আমরা যে কেমিক্যাল গুলো ইম্পোর্ট করি বিশেষ করে, এই কেমিক্যাল গুলোর মেয়াদ আছে স্যার। আপনাকে ওই মেয়াদের মধ্যে যদি আপনি ঠিকমতো ইউজ না করতে পারেন বা ওই পরিমাণ না আনতে পারেন, মার্কেট তো আসলে আমরা মনে করেন গত বছরের বা তার আগের বছরের পরিমাণ চিন্তা করে অনেক কিছু করছি বা বিজনেস প্ল্যান ওইভাবে ছিল, বিজনেস ফোকাসও আমাদেরকে সেলস সেলাররা ওইভাবে দেখাইছে। তো এটা কি আপনি রাইট অফ করছেন?
এটা না রাইট আপ করতে পারিনি মা, ইয়ে তো রয়ে গেছে, নষ্ট হয়েছে, তাদেরকে আমরা এগুলো জানাইছি টাইম টু টাইম। আসলে এগুলো ইয়েতে জানানো হয়েছে যে আমাদের এইভাবে র মেটেরিয়াল নষ্ট হয়ে যাচ্ছে, বিজনেস এভাবে পড়ে যাচ্ছে এই বছর। এইটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, এটা আমরা কিছুটা কস্ট রিকভার করার জন্য এই এই ইয়েগুলো দেখা গেছে যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেম নেচারের কম্পিউটার, তাদেরকে বলছি যে তাদের যদি র মেটেরিয়াল ইম্পোর্ট করা লাগে তাহলে যাতে ইম্পোর্ট না করে, যাতে আমাদের আমরা ইয়ে দিতে পারি, সাপ্লাই দিতে পারে। হ্যাঁ সাপ্লাই দিতে পারি। একটা অ্যাপ্লিকেশনও দিয়ে রাখা আছে তাদের ইয়ের কাছে, ভ্যাট অফিসে, যে এইভাবে আছে, এগুলো আমরা অন্য কোম্পানিতে দিতে পারি। তারপরেও দেখা যাচ্ছে যে এটা ধরে আসলে ভ্যাট ইয়ে করে দিছে। এটা হ্যাঁ, এটা তো গায়ের জোরের কথা আর কি। এটা আনফরচুনেটলি এটা গায়ের জোরের বিষয়। এখন এইটা মানে কি বলবো, এটা তো একটা আমরা সবাই বুঝতেছি যে এটা আসলে মানে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ নজরুল সাহেব বলেন। এই এনাম সাহেব যেটা বলছে এটা প্রকৃত অর্থে সঠিক না। আমরা আইনকে দোষারোপ করতে পারি, কিন্তু আইনের স্পেসিফিকেশন গুলি আমরা যদি ভালো করে ইন্টারপ্রিটেশন গুলি যদি ভালো করে পড়ি তাহলে আমরা অনেক সময় বুঝতে পারবো। একচেটিয়া সমালোচনা করা যায়। এখানে হচ্ছে ভ্যাট আইনে ওই আপনার ওয়েস্টেজ ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টারে আছে, এবং ওয়েস্টেজ ম্যানেজমেন্ট ব্যাপারে আইনে এবং বিধিতে স্পষ্টতই বলা আছে ওয়েস্টেজ ম্যানেজমেন্টটা কি করা হবে। সেইখানে বলাই হয়েছে যে আপনি যেই পরিমাণ রেয়াতি সুবিধা নিচ্ছেন সেই সুবিধা অ্যাভেল করতে পারবেন যদি ওইটা প্রোডাকশন প্রসেসে আপনি ব্যবহার করেন। প্রোডাকশন প্রসেসে ব্যবহার না করে সেটা সুবিধাটা আপনাকে বাতিল ওই ফরম্যাটে দিতে হবে, ওই ফরম্যাটে দিতে হবে, ওদেরকে জানাতে হবে, এবং ওই কর্তৃপক্ষ এটা অ্যাসেসমেন্ট করে ডিক্লারেশনটা সঠিকতা যাচাই করে এটা নিষ্পত্তি করবেন। এখন কথা হচ্ছে আমার পেটের কথা আমি ট্যাক্স অথরিটিকে না বললে তো হবে না। আমার পেটের কথা আমার পেটের ভিতরে রাখলাম, তাইলে হবে না স্যার। এইটা আমরা আমাদের একটা নেচার আছে স্যার, আমরা আমাদের আইনের যথেষ্ট লিমিটেশন আছে, অস্বীকার করা যায় না, কিন্তু আইনের কিছু ভালো ভালো দিকও আছে যেগুলি আমরা প্রথম ক্লাসেও বলছেন, অনেকগুলি ক্লাসে ইভেশন এবং অ্যাভয়েডেন্স দুইটা ভিন্ন জিনিস। তো ওইটা আসলে জানতে হবে, না জানিয়ে আসলে সমালোচনা করা যাবে না। তো আমি সর্বশেষ যেটা শেষ করতে চাই, নজরুল ভাই আপনার এগুলোর সাথে একটা প্যাকেটও তো দিতে হয়, প্যাকেটটা সন্তুষ্ট না হলে ঠিক আছে ঠিক আছে। আমার মনে হয় নজরুল সাহেব যেটা বলতে এটা ভাই না ঠিক আমি একটু নজরুল সাহেব আমি স্যার একটা প্রশ্ন করব স্যার আপনার কাছে। প্রশ্ন করেন, রাখেন এটা আমি একটু শেষ করে দিই। আপনি একটা ভালো জিনিস নিয়ে আসছেন। এইটা আমাদের বিভিন্ন আইনেই কিন্তু আছে যে ইভেন মানে ডেপ্রিসিয়েশন ক্লেইম, ওয়েস্টেজ ক্লেইম, এটা কিভাবে হবে, এটা যেন অ্যাবনর্মালি হাই না হয়। কারণ তাহলে দেখা যাচ্ছে যে ওই যে আমি শুরুতে যেটা বললাম, দেখেন আজকেও কিন্তু ডিসকাশন হয়েছে যে স্পিরিটটা বুঝতে হবে। স্পেকুলেটিভ বিজনেসকে কেন অন্যান্য বিজনেসের সাথে বা অন্যান্য সোর্সের সাথে অ্যাডজাস্ট করতে নিষেধ করা হয়েছে? কারণ স্পেকুলেটিভ বিজনেস এটা একটা নর্মাল কোনো বিজনেস না, এই ক্ষেত্রে হিউজ আপ এন্ড ডাউন হবে। সো এটা ব্যবসার মানে গতি প্রকৃতির সাথে সাংঘর্ষিক। সো সেরকম ওয়েস্টেজ একটা নর্মাল লেভেলের ওয়েস্টেজটাকে কিন্তু ব্যবসায়িক লস হিসেবে ধরা হয় বা ব্যবসায়িক প্রসেসের মধ্যে ইনবিল্ট করে রাখা হয়। সো এটা মনে করেন 5% হতে পারে, 10% হতে পারে, কিন্তু এটা যখনই 50% হবে তার মানে সামথিং ইজ রং, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। সো এই জন্যই কিন্তু ওয়েস্টেজের একটা লিমিট, যেমন ভ্যাট অ্যাক্টে আছে। আপনি যদি দেখেন, আপনারা অনেকে এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসের সাথে জড়িত, আমাদের সরকার যে নগদ সহায়তা বা ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকে এক্সপোর্টের উপরে, সেখানেও কিন্তু ওয়েস্টেজের একটা বিষয় বলা আছে, ম্যাক্সিমাম একটা সিলিং দেওয়া আছে যে এর বেশি ওয়েস্টেজ হবে না। কারণ সরকার আপনাকে যে সহায়তা দিচ্ছে সেটা হচ্ছে আপনার প্রোডাকশন কার্যক্রমকে, আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে করার জন্য। কিন্তু আপনি যদি এটা ওয়েস্টেজই করে দিচ্ছেন তাহলে তো আসলে আপনার যে উদ্দেশ্যে এই সুবিধাটা, সেই উদ্দেশ্য দেওয়া হচ্ছে না।
সো সেই জন্য আমার মনে হয় এটা রাইট যে একটা লিমিটে থাকা দরকার, যদিও এটা কোনো কারণে এক্সেপশনাল সার্কামস্টান্সেস হয় তাহলে আইনের আওতায় থেকে এটা বিভিন্ন অথরিটিকে জানাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ নজরুল সাহেব এবার বলেন আপনার একটা কি প্রশ্ন ছিল। আমি স্যার একটা ভিন্ন বিষয়ে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা 7ই সেপ্টেম্বর 2020 তারিখে একটা এসআরও জারি করা হচ্ছে ওয়ান ম্যান কোম্পানি। আমরা আসলে খুব কমই জানি, এটা বাংলাদেশের প্রেক্ষিতে একটা নতুন আইন। তো এই বিষয়ে যদি স্যার আমাদেরকে কিছু বলেন স্যার, ভবিষ্যতে এই ধরনের কোম্পানিগুলি কিরকম হবে এবং এদের ট্যাক্স প্র্যাকটিস কিরকম হবে এই ব্যাপারে যদি একটু বলেন স্যার প্লিজ। ওকে গুড কোশ্চেন, ভালো একটা প্রশ্ন করছেন। ওয়ান ম্যান কোম্পানি কনসেপ্টটা আসছে যে সোল প্রোপ্রাইটারশিপ ফার্মগুলো বাংলাদেশে জানেন যে ব্যবসায়িক খাতে কিন্তু একটা বড় অবদান রেখেছে সোল প্রোপ্রাইটারশিপ কোম্পানিগুলো, যেটাকে আমরা মানে এসএমই সেক্টর যদি আপনি দেখেন, এসএমই সেক্টর গুলোই হচ্ছে কিন্তু সোল প্রোপ্রাইটার। আচ্ছা, এবং এইখানে সোল প্রোপ্রাইটারের যেমন একটা মানে সুবিধা হচ্ছে যে এটাকে খুব ভার্সেটাইল, মানে যখন ইচ্ছা তখন ডিসিশন মেকিংটা সহজ হয়, যিনি মালিক তিনি ব্যবসা পরিচালনার সাথে জড়িত থাকেন, খুব ডাইনামিক একটা লিডারশিপ চলে আসে, ডাইনামিক ডিসিশন মেকিং থাকে। অন্যদিকে আরেকটা জিনিস যেটা থাকে ইনহেরেন্ট রিস্ক, সেটা হচ্ছে যেহেতু ব্যক্তি নির্ভর, আল্লাহ না করুক ওই ব্যক্তি যদি মারা যান অথবা ওই ব্যক্তি যদি কোনো কারণে ক্যাপাসিটি হারিয়ে ফেলেন তাহলে ব্যবসার কিন্তু আইনগত কোনো অস্তিত্ব থাকে না। সো এইটা একটা বড় রকমের কিন্তু একটা ইম্পেডিমেন্ট ফর দ্য গ্রোথ অফ সোল প্রোপ্রাইটারশিপ কোম্পানিজ বা এসএমই। কারণ ব্যাংক যখন লোন দিবে ব্যক্তি এ কে। এখন ব্যক্তি এ যদি কোনো কারণে মারা যায় তাহলে তার ওই ব্যবসাটা চলবে কিভাবে, ব্যবসা কে চালাবে, ব্যবসা তো লিগাল মানে অস্তিত্বই থাকবে না। এইটার জন্য একটা জিনিস যেটা করা হয়েছে। আচ্ছা, আরেকটা এটার সাথে অন্য আরেকটা বিষয় জড়িত আছে, ব্যবসা করতে গিয়ে অনেক সময় লসও হতে পারে। তো তখন দেখা যায় যে যেহেতু ব্যক্তি নির্ভর জিনিস থাকে, ব্যক্তির দায়বদ্ধতাটা অসীম থাকে। এখন একটা মনে করেন যে সে কোনো কোম্পানি ব্যাংক থেকে লোন নিল, এখন লোনটা নিচ্ছে সে তার ব্যক্তির নামে, সে কিন্তু ব্যবসার প্রয়োজনে ইউজ করছে কিন্তু নিচ্ছে ব্যক্তির নামে। এখন দেখা গেল জেনুইন কারণে, এই যে কোভিড বা বিভিন্ন কারণে সে যে ব্যবসার জন্য লোন নিয়েছে সেই ব্যবসা ধস নেমেছে, সেই ব্যবসা সে করতে পারেনি। এখন ব্যাংক তার লোনের জন্য তার ব্যক্তিগত প্রপার্টি, যেহেতু তার ব্যক্তিগত নামে লোনটা নেওয়া, তার ব্যক্তিগত যে বসত বাড়ি ভিটা এইটাকে মর্টগেজ রেখেছে। এখন ওই লোনটা নিয়ে ব্যাংক সে ব্যবসা করতে গিয়ে ব্যবসা ফেল করলো, এর ফলশ্রুতিতে ব্যাংক তার মর্টগেজ প্রপার্টি হিসেবে তার যে ব্যক্তিগত বাড়ি ঘর এটাকে সে দখলে নিয়ে সেই লোকটাকে রাস্তায় বসে যেতে হলো। অথচ ব্যাংক যখন তাকে লোন দিয়েছে, যেই পারপাজে ব্যাংকেরও একটা মনিটরিং এর বিষয় আছে, ব্যাংকেরও একটা রিস্কের বিষয় আছে এখানে। সো এইখানে একটা মানে কি বলবো আনইকুয়াল একটা রিস্ক ক্রিয়েট হচ্ছে ব্যবসায়ীর জন্য। এই জিনিসগুলোর কারণে পৃথিবীতে অনেক দেশে ওয়ান ম্যান কোম্পানিকে অ্যালাউ করা হয়, যেন তাকে একটা সুস্থ মানে বিজনেস এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়। এখন মনে করেন পার্থক্যটা কি হচ্ছে দেখেন, কোনো একজন ব্যক্তি তার ব্যবসা করছে, আমি যে উদাহরণটা দিলাম, সে ব্যবসায়ী যেহেতু ব্যবসার নামে কোনো লোন নিতে পারছে না, ব্যবসার নামে নিলেও আলটিমেটলি কিন্তু মানে লিগ্যাল নেম যাই থাকুক না কেন সেই কিন্তু ব্যাংকের কাছে বড়োয়ার হিসেবে কনসিডার করা হয়, এবং ব্যাংক বলবে যে না ঠিক আছে, ব্যাংক তাকে সে হয়তো একটা গ্যারান্টি দিল, ব্যবসায়ীর দিতে মর্টগেজ নাই রাখলো, সে গ্যারান্টি দিল। এখন ব্যবসা করতে গিয়ে যদি লস হয়ে যায়, ওই লোনটা পরিশোধের জন্য গ্যারান্টর হিসেবে ব্যবসার মালিক হিসেবে তার ব্যবসায়িক মানে তার ব্যক্তিগত প্রপার্টিটা বিক্রি করেও তাকে ব্যাংকের দায় দেনাটা শোধ করতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী। আরেকজন সে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি করলো, সে কোম্পানির নামে লোন নিল, এখন কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তার কোনো আর দায়বদ্ধতা নাই। যদি সে কোনো এমন কোনো মানে অপরাধমূলক পেমেন্ট বা যেটাকে বলে ক্রেডিটরকে ডিফ্রড করার জন্য কোনো যদি কার্যক্রম না করে থাকে তাহলে তার এখানে কোনো আর দায়বদ্ধতা থাকতেছে না, তাহলে এখানে লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে না। এইগুলো কারণে ওয়ান ম্যান কোম্পানি নিয়ে আসা হয়েছে, যেন এইটা কোম্পানির নেচারই থাকবে কিন্তু এইটা একজন মালিকানা থাকলে হবে। যেমন এখন যেটা হচ্ছে, এখন ব্যবসায়িক যে বিভিন্ন কোম্পানিগুলো, ইভেন বড় বড় গ্রুপগুলো যদি আপনি দেখেন বাংলাদেশের, কি হচ্ছে, মিস্টার এক্স উনি হচ্ছে মালিক, উনার নামে 99টা শেয়ার, আরেকটা শেয়ার হচ্ছে তার স্ত্রীর নামে।
ওই স্ত্রী বেচারি ঘর থেকে কোনোদিন বের হন না, উনি মানে মালিক যে উনি ব্যবসা চালান, কিন্তু যেহেতু একজনের কোনো কোম্পানি হয় না, দুইজন শেয়ার হোল্ডারের জন্য তার স্ত্রী বা তার ছেলে এরকম কাউকে একটা শেয়ার দিয়ে রাখা হয়েছে। সো এইটা বাস্তবতায় যদিও এটা মানে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, কিন্তু এটা একজনই চালাচ্ছে। সো এই জিনিসগুলোকে পরিহার করার জন্য যে আইনে সংশোধন নিয়ে নতুন একটা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে, যে একজন ওয়ান ম্যান কোম্পানি, অর্থাৎ এই একজন আপনি ব্যক্তি মালিকানা এখন যে সোল প্রোপাইটার আছেন, উনি এখন একটা কোম্পানি করতে পারেন, আরেকজন শেয়ার হোল্ডারের থাকার এখানে আবশ্যকতা নাই। ট্রুলি সেন্স আপনি যদি দেখেন, মানে খুব বেশি এটা যে আমূল পরিবর্তন আনবে আমি মনে করি না সেটা। কারণ এতদিন যেটা করা হচ্ছিল যে কোম্পানি তারা ওই যেহেতু দুইজন শেয়ার হোল্ডার লাগে, একজন তার ওনার কাছে 99.99 শেয়ার থাকে, আরেকজন তার ক্লোজ ফ্যামিলি মেম্বারের একজনকে দিয়ে কোম্পানি করে দেন। এখন ওইটা না করে এখন যেহেতু একজন সোল প্রোপাইটার আছে, মানে সোল কোম্পানি আছে, তাকে করা যেতে করতে পারবে। এটার কতগুলো বিধিবিধান আছে, যে যদি মানে তাকে একজন নমিনেট করে দিতে হবে, অর্থাৎ ওই ভদ্রলোক যিনি মালিক তিনি তো 100% শেয়ার হোল্ডার হিসেবে থাকবেনই একজন ব্যক্তি, কিন্তু কোনো কারণে উনি যদি মারা যান বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তার যে নমিনি থাকবে উনি তখন ওই শেয়ারের মালিকানা হয়ে যাবে। এইটা হচ্ছে ওয়ান ম্যান কোম্পানি। দেখি আইনটা আমার কাছে ছিল, যে একটু দেখি বের করে। আইনটা এখানে দুইটা পৃষ্ঠা সরকারি গেজেট প্রকাশিত হয়েছে 7ই সেপ্টেম্বর 2020-এ। এখানে দুইটা সেকশন দুইটাই স্যার। একটা সেকশনে ডেফিনেশন, আর 2 নম্বর সেকশনে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও ঠিক আছে, ওইগুলো তো প্রিএমবেল ভূমিকা, এইটুকু আছে। না আমি বলি এটা আসছে 26শে নভেম্বর, ওইটা যেটা হচ্ছিল ওইটা ছিল বিল আকারে, আর পরে এটা এই যে রাষ্ট্রপতি সম্মতি নিয়ে এটা হয়েছে 26শে নভেম্বর 2020। এখানে 2020 সালের 24 নং আইন। সো কোম্পানি আইনের 94-এ বলা হয়েছে এটা এক ব্যক্তি কোম্পানি বলতে এমন একটি কোম্পানিকে বুঝাইবে যার শেয়ার হোল্ডার কেবল একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি হইবে, ন্যাচারাল পারসন। এটাও ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন গ্রুপ তারা আরেকটা সাবসিডিয়ারি কোম্পানি করলে সেটা ওয়ান ম্যান কোম্পানি হিসেবে করতে পারবে না, এটা কোনো ব্যক্তি একমাত্র পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই আইনের বিধানে যাই থাকুক না কেন, সীমিত দায় কোম্পানি নিম্নভাবে শনাক্ত করিতে হইবে। এখানে পিএলসি বলতে হবে, সীমিত দায় পাবলিক কোম্পানি, আর সীমিত প্রাইভেটের ক্ষেত্রে লিমিটেড দিতে হবে, আর ওয়ান ম্যান কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানির ক্ষেত্রে ওপিসি লিখতে হবে। আচ্ছা, 1 মিনিট আমি একটু আপনাকে আচ্ছা, তারপরে ছিল হ্যাঁ ওপিসি লিখতে হবে। আচ্ছা, এরপরে শেয়ার হোল্ডার দলিলে শেয়ার হস্তান্তরকারীর স্বাক্ষর নিম্নভাবে নিশ্চিত করিতে হইবে, শেয়ার হস্তান্তরকারী। আচ্ছা, তারপরে হচ্ছে 14 জায়গায় 21 হবে, 255 অবলুপ্তির পরে আইনের আচ্ছা, তারপরে বলতেছে মাঝে মধ্যে এই যে এটা 11 পেজের আসছে, বুঝছেন? সেখানে এক ব্যক্তির সভা, এক ব্যক্তির কোম্পানির মূলধন। আচ্ছা, এখানে কতগুলো এক ব্যক্তির, এই যে এখানে 392 খতে বলা আছে একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি আইনানুগ যে কোনো উদ্দেশ্যে এক ব্যক্তি কোম্পানি গঠন করিতে পারিবে,
এবং উহা করিতে চাইলে উহার নাম স্মারক উদ্যোক্তা হিসাবে স্বাক্ষর করিয়া নিবন্ধন করবে। আচ্ছা, একজন ব্যক্তি কেবল একটাই কোম্পানি গঠন করতে পারবে। এক ব্যক্তি কোম্পানির স্মারকে, এই যে এইটা ইম্পর্টেন্ট, এক ব্যক্তি কোম্পানির স্মারকে একজন মনোনীত ব্যক্তির নাম উক্ত মনোনীত ব্যক্তির লিখিত সম্মতিক্রমে উল্লেখ থাকিতে হইবে, যিনি একমাত্র শেয়ার হোল্ডার মৃত্যুবরণ করিলে বা কোম্পানি পরিচালনায় অসমর্থ বা অপকৃতস্থ হইলে উক্ত কোম্পানির শেয়ার হোল্ডার হইবেন। আর তারপরে হচ্ছে, যদি উক্তরূপ মনোনীত ব্যক্তি শেয়ার হোল্ডারের পূর্বে মৃত্যুবরণ করেন অথবা অন্য কারণে অসম্মত হন, তাহলে তার স্থলে অন্য একজনকে মনোনীত করা হইবে। এক ব্যক্তি কোম্পানি শেয়ার হোল্ডার উপযুক্ত মনে করিলে ওই মনোনীত ব্যক্তিকে যে কোনো সময় চেঞ্জ করতে পারবে, রেজিস্ট্রারের কাছে দিতে হবে। আর তার পরিশোধিত মূলধন 25 লাখ টাকার কমপক্ষে হইতে হবে এবং 5 কোটি টাকার বেশি হবে না। আর তার টার্নওভার আগের বছরে 1 কোটি টাকা এবং পরে 1 কোটি টাকা থেকে 50 কোটি টাকা হইতে হবে। যদি, এই যে আরেকটা জিনিস হচ্ছে দেখেন, ইম্পর্টেন্ট জিনিস, যদি কোনো এক ব্যক্তি মালিকানা কোম্পানির পরিশোধিত মূলধন ওই 5 কোটি টাকার বেশি হয় অথবা বার্ষিক টার্নওভার যদি বেড়ে যায়, তাহলে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এক ব্যক্তি কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যাইবে। এই হচ্ছে মোটামুটি ভাবে বিভিন্ন 26 নভেম্বর এটা গেজেট আকারে আসছিল। ঠিক আছে, এটা ছিল আপনাদের ওয়ান ম্যান কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানি, ওপিসি। ওকে স্যার। আচ্ছা, কে একজন একটু, আমি জানি না, মাঝে মধ্যে এই যে চ্যাট বক্স থেকে সবগুলো কপি করা যায়, আবার অনেক সময় করা যায় না। মানে এই যে আজকে দেখতেছি, আমি বারবার চেষ্টা করতেছি, এইটা কপি করা যাচ্ছে না। কেউ কি মানে এটাকে কপি করে একটা ওয়ার্ড ডকুমেন্টে করতে পারবেন নাকি? চ্যাট বক্সে কেউ একজন, যে চ্যাট বক্সে ওই যে সবগুলো অ্যাটেন্ডেন্স আছে না, ওইটাকে একটু কপি করতে পারবেন আপনারা? কেউ কপি করে একটা ওয়ার্ডে করতে পারছেন? কেউ একটু দেখেন তো, যে কম্পিউটারে আছেন বা কেন আসতেছে না বুঝলাম না। এটা সিলেক্ট হচ্ছে, বাট মানে তারপরে রাইট ক্লিক করলে সিলেক্ট অল দেখাচ্ছে, কিন্তু কপির অপশনটা আসতেছে না। গতকালকে মানে লাস্ট ক্লাসে আবার করা গেছিল, আজকে কেন এরকম হচ্ছে? আপনারা কি কেউ ল্যাপটপে আছেন যে এটা কপি করতে পারতেছেন? একটু ওয়ার্ডে একটাতে বা এক্সেলে যদি কপি করে আমাকে ল্যাপটপে আছে, কিন্তু কপি করতে পারতেছি না স্যার। হ্যাঁ, সেটাই তো। সিলেক্ট হচ্ছে বাট কপি হচ্ছে না। হ্যাঁ, এটা কেন এরকম বুঝলাম না। এটা একটা না, সিলেক্ট অল বলতেছে কিন্তু কপি হচ্ছে না। আচ্ছা, দেখি। অসুবিধা নাই, ক্লাস শেষে আমাকে বসে বসে সবারগুলি একটু নোট করে নিতে হবে আর কি। আচ্ছা বলেন, আরো আপনাদের কিছুক্ষণ, অনেকে পরে আসছেন, যেটা আপনাদেরকে গত ক্লাসেও বলেছিলাম যে আমি আজকে লাস্ট মানে ক্লাসটা একটু সমাপ্ত করে দিচ্ছি। এরপরে আরেকটা ক্লাস আমি পরীক্ষার আগে দিয়ে করব ইনশাল্লাহ। ফাইনাল পরীক্ষার আগে আপনাদের এই সিলেবাস এবং মানে একটা রিক্যাপের জন্য হয়তো 2.5-3 ঘন্টার একটা ফুল সেশন ক্লাস আমি নেওয়ার প্ল্যান করতেছি। ওইটা পরীক্ষার নোটিশ পাওয়ার পরে।
অনেকে বলছেন যে ঢাকা ইউনিভার্সিটি বোধহয় একটা জেনারেল নোটিশ আসছে 26 তারিখ থেকে পরীক্ষা, কিন্তু আমাকে ম্যাট অফিস থেকে জানাইছে তারা এখনো এটা পায়নি, এটা হয়তো পত্রিকায় আসছে, তারা একটা ডিসাইড করে জানাবে আপনাদের কবে থেকে ফাইনাল পরীক্ষা হবে। সো সেই পরীক্ষার নোটিশ পাওয়ার পরে ইনশাল্লাহ আমরা জানাই দিব আপনাদেরকে একটা ফাইনাল ক্লাস পরীক্ষার আগে, যেন আপনাদের ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা আরেকটু হয়। কারণ দেখা যাবে যে যদি ফাইনাল পরীক্ষা আরো দেরি হয় তাহলে এর মধ্যে অনেকগুলো জিনিস ডিসকাশন করা হয়েছে যেটা হয়তো আপনাদের মানে মাইন্ড থেকেও চলে যাবে। কারণ আপনারা যেহেতু সবাই বিভিন্ন ব্যক্তি জীবনে কাজকর্মের সাথে জড়িত, এটা স্টুডেন্ট লাইফ না যে সবসময় হয়তো 1-2 ঘন্টা পড়াশোনা কন্টিনিউ করা, এখানে যেহেতু অন্যান্য কাজের প্রেশারও থাকে, ব্যক্তিগত ব্যস্ততা থাকে, তো ওইটার জন্য আমি মনে করি যে ওই সময় হয়তো একটা রিক্যাপ করলে এটা আপনাদের জন্য মোর বেনিফিশিয়াল হবে। জি স্যার। আচ্ছা, এটা ভালো হবে আমাদের জন্য। এই আমরা তো ক্লাস প্রায় শেষের দিকে, হয়তো একটা ক্লাস বা পরীক্ষার মাধ্যমে আমরা পুরো কোর্স থেকেই কমপ্লিট হয়ে যাবে। আপনার সাথে আমাদের রেগুলার যে সাক্ষাৎ উইকেন্ডে হতো এটাও শেষ, বাট আমাদের প্রফেশনাল লাইফে তো আমরা বিভিন্ন পর্যায়ে হয়তো আপনার এই টিচিংটা আমাদের অনেক কাজে আসবে, বাট আমরা অনেক জায়গায় হয়তো প্রতিবন্ধকতার শিকার হবো। এক্ষেত্রে স্যার প্রফেশনালি আপনার কাছ থেকে যদি আমরা কোনো পরামর্শ পেতে চাই পরবর্তীতে, এটা স্যার না, কোনো অসুবিধা নেই, আমার ইমেইল আছে, আপনি ইমেইল পাঠাবেন, আমি চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। মানে নলেজ শেয়ারিং দ্বারা কোনো হয় না, বাট একটা জিনিস খালি মাথায় রাখবেন, আমিও ব্যস্ত থাকি, বাট কোনো অসুবিধা নেই। যদি এরকম কোনো টুকটাক লাগে কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই অ্যাক্সেসেবল ইনশাল্লাহ। আপনারা ইমেইল হচ্ছে বেস্ট বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান যদি কোনো এরকম প্রফেশনাল হেল্প দরকার হয়, কোনো জিনিস হয়তো বুঝতে পারতেছেন না, একটু সহায়তা লাগবে, অবশ্যই বাই অল মিনস আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ। কোনো অসুবিধা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমরা তো প্র্যাকটিক্যালি গেলে অনেক বিষয়গুলো আমাদের বুঝে আসবে না। না ঠিক আছে, আপনারা একটা সময় অর্থ ইনভেস্ট করেছেন এই ডিগ্রির জন্য, এবং ওয়ান অফ দ্য রিজন আমাদের মতো মানে প্র্যাকটিশনাররা বা ইন্ডাস্ট্রি থেকে লোকজন এসেছে আপনাদের কোর্সের সাথে সম্পৃক্ত হয়েছে আপনাদেরকে এই প্র্যাকটিক্যাল ফিল্ডটা দেওয়ার জন্যই। আবার অনেক সময় দেখা যায় বাস্তবতা হচ্ছে আপনারা অনেকে হয়তো এই জিনিসটা এখনো মানে যেমন কয়েকজন ছিলেন, আই ওয়াজ ভেরি হ্যাপি, অনেক সময় ওনাদেরকে আমার দমিয়ে দিতে হয়েছে যেহেতু মানে প্রশ্নের ইয়ের জন্য, বাট এই প্রশ্নগুলো থেকে কিন্তু আমার অনেক ডিসকাশন পয়েন্ট আপনাদের সাথে সামনে চলে এসেছে। তো অনেকে আপনারা ওই রকম সুযোগ নাই, প্র্যাকটিক্যালি হয়তো আসেনি, ভবিষ্যতে আসবে, বাট আমার মনে হয় এটা অবশ্যই আমারও একটা নৈতিক দায়িত্ব আপনাদেরকে ওই জিনিসটাতে সহায়তা করা, বিশেষ করে যারা ক্লাস করেছেন এখনো এরকম প্র্যাকটিক্যাল সিচুয়েশনে করেননি, বাট ভবিষ্যতে হয়তো একটা ফেস করলেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার মতো যতটা পারা যায় আপনাদেরকে সহায়তা করার জন্য। অবশ্যই। এবং স্যার এই কোর্সগুলোতে বেসিক্যালি আপনাদের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হওয়ার জন্যই। মানে আমরা তো এমনিতে হয়তো আপনাদেরকে দূর থেকে চিনতাম, এত কাছাকাছি কথা বলার সুযোগ আমরা পেতাম না। তো এই কোর্সের মাধ্যমে আমাদের জন্য একটা বিশাল চান্স তৈরি হয়েছে আপনাদের সাথে। না ঠিক আছে, কিন্তু আপনাকে তো তোশিবা নামেই মানুষ চিনবে, আপনি তোশিবা দিয়েই করছেন, আপনি আপনার নাম দিয়ে না লগ ইন করবেন। স্যার তাজুল ইসলাম স্যার, ওই হঠাৎ করে উইন্ডোজ জানি, ওই যে আপনি তো মানে আবার হোয়াটসঅ্যাপের মানে আমি দেখছি আপনার অ্যাটেন্ডেন্স দেখছি তাজুল ইসলাম তোশিবা দিয়ে করছেন এখানে, তো আপনি ওই না স্যার ওই উইন্ডোজটা সেটআপ দিয়েছিলাম তো নামটার এটা চলে গেছে। এটা করা যায়, এটা ওই জুমের যখন করবেন তখন সেট করার একটা অপশন থাকে। এনিওয়ে ক্লাসে জয়েন করার আগে স্যার খেয়াল ছিল না, আমি সরি স্যার। স্যার আরেকটা বিষয় একটু জানাতাম স্যার। স্যার আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য। আমরা এটা নাম সেট করেছি হচ্ছে আপনার চার্টার্ড ট্যাক্স অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ। এক্ষেত্রে বেসিক্যালি স্যার আমরা এই অ্যাকাউন্টিং প্রফেশনে ট্যাক্সের যেই প্র্যাকটিসটা আমরা করতেছি এই কোর্স থেকে শেষ করে, বা পরবর্তীতে আমরা আরো বেশি পরিমাণে এটাকে কিভাবে প্রফেশনে আসা যায় আমাদের এই কোর্স থেকে, কোর্স কমপ্লিট করে, ইভেন অন্যান্য এই ব্যাকগ্রাউন্ড থেকেও, বিশেষ করে বিভিন্ন প্রফেশনাল কোর্স যারা করেছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আপনার অ্যাকাউন্ট সেকশন আছেন, বেসিক্যালি ট্যাক্সটা দেখেন আর কি, সবার একটা কমন প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য আমরা উদ্যোগ নিতে চাচ্ছিলাম। এক্ষেত্রে স্যার আপনাকে আমরা আমাদের পাশে চাচ্ছি কিভাবে। আমি এখানে কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারবো না, কারণ আপনি জানেন যে আমি আইসিএবি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউটের একজন কাউন্সিলর,
এবং অত্যন্ত টপ লেভেলেই রিপ্রেজেন্ট করি। সো আমি মনে করি একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকাটা এনাফ। অনেকে মাল্টিপল অ্যাসোসিয়েশনের সাথে থাকে, আমি ওই থাকবো। আপনারা এটা আপনাদের সউদ্যোগে করতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে সেটা আপনাদের বিষয়, কিন্তু এখানে আমি ওইভাবে আসলে সম্পৃক্ত থাকাটা আমার জন্য ঠিক হবে না। আমি কারণ অনেক সময় বাস্তবতা যেটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে মনে করেন একটার সাথে আরেকটা সাংঘর্ষিক আমি বলবো না, একটা সিচুয়েশন হতে পারে যেখানে মনে করেন আই হ্যাভ টু চুজ বিটুইন টু। তো তখন আপনাদের জন্য এটা বিব্রতকর একটা অবস্থা, আমার জন্য বিব্রতকর অবস্থা হবে। সো আমি এই জন্য মনে করি যে একটা মানে প্রফেশনাল অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করাই বেটার। প্রত্যক্ষ যদি না হয়, মানে পরোক্ষভাবে তো আপনি আমাদেরকে পরামর্শ দিয়ে হ্যাঁ, আমি বলতেছি যেমন মনে করেন নলেজ শেয়ারিং, এইটা কোনো ইয়ে নেই, মানে নলেজ শেয়ারিং যত করা হয় তত নলেজ বাড়ে, কারণ নলেজ হচ্ছে একটা গিফট ফ্রম অলমাইটি আল্লাহ। হ্যাঁ, সো এইটার মাধ্যমে কোনো এইটা মনে করেন নলেজকে যদি কেউ লুকায় রাখে তাহলে এটা আমি মনে করি ইনজাস্টিস হইতেছে। সো নলেজ আল্লাহ তাআলা যাকে যা দিছে সেটা শেয়ার করা, এটা হচ্ছে মানে ফর দ্য বেনিফিট অফ হিউম্যান কাইন্ড। এই ক্ষেত্রে আমার নলেজ রিলেটেড যদি কোনো সাপোর্ট লাগে, কোনো লাগে, এটা অলওয়েজ আমি আই উইল বি হ্যাপি টু প্রোভাইড ফর। ওইটা নিয়ে কোনো সমস্যাই নেই। আপনি কোনো জিনিস মানে জানতে চাচ্ছেন, কোনো জিনিসের চাচ্ছেন, ওইটা আমি অলওয়েজ মাই ডোর ইজ ওপেন, ইনশাআল্লাহ, ওইটা অসুবিধা নেই। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আর হচ্ছে আমাদের যে ভ্যাট কনসালটেন্ট এক্সামের জন্য স্যার অলরেডি একটা টাইম শিডিউল ওনারা বলেছেন, উইদিন 1 মান্থ ভ্যাট কনসালটেন্ট এক্সাম। আমরা অনেকেই এখানে অ্যাপ্লিকেন্ট আছি। স্যার আপনি কি আমাদেরকে একটা সাজেশন দিতে পারেন? আমি বলি টু বি অনেস্ট উইথ ইউ, ভ্যাটের ব্যাপারে আমার আইডিয়া একটু কম। হ্যাঁ, মানে আমার যতটুকু না জানলে না এর বেশি আমি ভ্যাট করি না, কারণ কি আমি মনে করি স্পেশালাইজেশনের বিষয়। আমার মনে করেন আমার অডিট, অ্যাকাউন্টেন্সি, আইএফআরএস আলহামদুলিল্লাহ বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ, মানে বাংলাদেশের টপ লেভেলে যে কয়েকজন করে তার মধ্যে আমি মনে করি, এটা আমার ইয়ে না, মানে প্রাইড হিসাবে বলতেছি না, আমি জাস্ট বাস্তবতারিতে ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আমি ওয়ান অফ দ্য ফিউ। সো এটা আমার একটা কোর এরিয়া, কিন্তু এবং যেটা বাংলাদেশে এখনো আসলে ওইভাবে আইএফআরএস এরই হয়নি, যেহেতু আমি 10-12 বছর মানে ওয়ার্ল্ডে একদম টপ লেভেলে আইএফআরএস রিলেটেড কাজ করেছি, আইএসএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, ইভেন ইউএস গ্যাপ নিয়ে কাজ করেছি। তো ওইটা আমার একটা কোর এরিয়া যেখানে আমাকে কিন্তু বড় একটা সময় দিতে হয়। তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্সটা, এবং ইনকাম ট্যাক্সটাকে যেহেতু ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সটা মোটামুটি সারা ওয়ার্ল্ডে একই রকম ফ্রেমওয়ার্কের মধ্যে, সো এই জন্য আমার এই দুইটা এরিয়াতে এক্সপার্টাইজটা আমি গ্রো করেছি। ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আমি যখন দেশে ব্যাক করলাম 2012-13 দিকে, তখন দেখলাম আমাদের ভ্যাট অ্যাক্ট ওই সময় যেটা ছিল 1991, এটা অনেক রকমের জগা খিচুড়ি পাকানো একটা ল হয়ে গেছিল। সো মানে ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু এর মধ্যে অনেকগুলো এই ট্রানকেটেড রেট এটা সেটা আনে। তো দেখলাম যে এটা নিয়ে আমাকে পড়াশোনা করে আবার এক্সপার্টাইজ গ্রো করার জন্য আমার যে সময় লাগবে, আমার অলরেডি মার্কেটে যেই নলেজের গ্যাপ আছে, চাহিদা আছে, সেটাই আমি ফুলফিল করতে স্ট্রাগল করতেছি। সো আমার আরেকটা নতুন নলেজ অ্যাকোয়ার করে ওইটাতে এক্সপার্টাইজ গ্রো করা আমার জন্য একটু মানে কষ্টসাধ্য হবে, এবং দ্যাট ওয়াজ নট মানে প্র্যাকটিক্যাল। তো এই জন্য ভ্যাটের বিষয়ে আমার একটু আইডিয়া কম, তো এই জন্য আমি মানে এটা বলি। আপনাদের যারা ভ্যাটের আছেন, যেমন বোধহয় রৌফ ভাই আছেন, তাই না? রৌফ ভাই ইজ এ ভেরি ভেরি নলেজেবল পারসন ভ্যাটের ক্ষেত্রে, আর জানি না কারা আছেন ইয়েতে, সো তারা এই ব্যাপারে আপনাদেরকে মোস্ট হেল্প করবেন। তাজুল সাহেব, আপনাকে একটু কষ্ট দিব, সেটা হচ্ছে এই যে নামের ইয়েটা আমাকে একটু করতে পারবেন, বা অন্য কেউ? আচ্ছা, না অসুবিধা নেই, অনেকে আবার ডাবল দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, অসুবিধা নেই, আমার কাছে ইয়ে আছে। আমি তাহলে ফর্মাল ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে, আমি বসে, এখন আমার 10 মিনিট লাগবে, একটু অ্যাটেন্ডেন্স আপনাদের ইয়ে করে নেই, নাইলে দেখা যাবে যে অ্যাটেন্ডেন্স আবার থাকবে। ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে শুভেচ্ছা থাকলো। ইনশাল্লাহ আমি ম্যাথ প্রোগ্রাম অফিস বা আপনাদের ওই যে ইমেইলে জানিয়ে দেবো, এরপরে যদি মানে পরীক্ষার নোটিশ পাওয়ার পরে ক্লাসটা কখন হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনারা কেউ রাগটা করেন না, বিশেষ করে এখানে মুরব্বী কয়েকজন আছেন, অনেক সময় বলার সময় আমি একটু মানে হয়তো না স্যার, করে দিছি। উই আর ভেরি হ্যাপি স্যার, স্যার আপনার সাথে আমরা স্যার আপনার সান্নিধ্য পেয়েছি। সুন্দর থাকেন স্যার। না, থ্যাংক ইউ। এবং ইটস আ শেম, রিয়েল শেম যে আপনাদের সাথে ফিজিক্যাল একটাও ক্লাস হইলো না।
মানে এটা তবে স্যার ফিজিক্যাল ক্লাসটা স্যার মিস করলাম, হয়তো ফিজিক্যাল পাইলে হয়তো স্যার আপনাকে আরো বেশি কিছু পাইতাম আর কি। যাই হোক, হ্যাঁ ভালো স্যার, থ্যাংক ইউ স্যার। না, স্যার ক্লাস ভালো থাকবেন। ক্লাস আসসালামু কি আলাইকুম আজকে স্যার। তো দোয়া করবেন শেষ না স্যার। স্যার? ওই যে আমি একটু শুনছি যে ম্যাটে নাকি স্যার জানুয়ারির 15 তারিখ আজকে আলাপ হলো, ওই যে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ স্যার বলছিল যে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য হয়তো আপনাদেরকে একটা গাইডলাইন দিবে, কারণ আমরা অনেকেই কোভিড এর কারণে বা এই অনলাইনের কারণে ঠিক মতো সব ক্লাসে অ্যাটেন্ড করতে পারি। আপনি হয়তো 25 জন, আপনার ক্লাস হয়তো 35 জন আছে, আমরা হয়তো 25 জন করতে পারছি বিভিন্ন গ্যাপে। তার জন্য এগুলোর জন্য ঠিক পরীক্ষার আগে নাকি স্যার জানুয়ারির 15 তারিখ পর্যন্ত ক্লাস এক্সটেনশন হওয়ার সম্ভাবনা আছে? না সম্ভাবনা ভাই, ওটা কি সেটা হলে physical কি class স্যার হবে? আমরা আরো দু একটা ক্লাস পাবো? না, আমি আপনাকে বলি যে আমি যত ফিজিক্যাল না, অনলাইনে। অনলাইনে আমি ম্যাট অফিসের সাথে কথা বলবো। আমার মনে হয় কি ওই মানে প্রোডাক্টিভ এর মধ্যে দেখা গেছে আমি আপনারা যারা কয়েকজন কথা বলতেছেন তারাই কিন্তু ক্লাসে পার্টিসিপেন্ট করতেছেন, হ্যাঁ, কিন্তু বড় একটা অংশ আসলে হচ্ছে না। তো মানে তাদের জন্য আমি মনে করি যে মোর ইফেক্টিভ হবে এরকম ক্যাজুয়াল তখন হবে কি ওই ক্লাস আরো লম্বা হইলে আপনারাই করবেন, কারণ আপনাদের প্র্যাকটিক্যাল প্রবলেমটাই বেশি, হ্যাঁ, মানে আমার আপনারা অনেক ইন্টারেস্ট ফিল করবেন, কিন্তু অন্যদের জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে না। সো ওইটা না করে আমি বরং